Uh, okay, so Assalamu alaikum to everyone. You all know that this is our sixth free live class of this free course. And in this class, I am going to talk about the practical way of speaking. I mean, how can you speak in English fluently? What is the actual strategy or way? I will show you a practical presentation from here. After completing this session, I will talk about conversation. How can you translate Bengali sentences or English sentences from Bengali sentence? I'll show you that things. So before going to this place, I'm going to talk about on this topic. অর্থাৎ যারা ইংলিশে কথা বলতে পারেন না, যারা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারেন না, স্পিকিং করতে গেলে যারা প্রবলেম ফেস করেন, যাদের মনে হয় যে আমি সঠিকভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে পারি না, বা যারা আইএলটিএস এর স্পিকিং নিয়ে প্রবলেম ফেস করছেন, এই প্রবলেমগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন। যেমন মনে করেন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, আপনার এক্সামিনার আপনার সামনে বসে আছে এবং আপনাকে এই টপিকটা দিল, যে আপনাকে সে বলল যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট পিকনিক দ্যাট ইউ এনজয়েড। একটা পিকনিক নিয়ে আপনাকে কথা বলতে হবে যেটা আপনি উপভোগ করেছেন। অর্থাৎ এখানে আপনারা এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন কারোর সাথে একটা পিকনিক করেননি। এখন সেটা আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে করতে পারেন, ফ্যামিলির সঙ্গে করতে পারেন, বা যে কোনো রিলেটিভসদের সঙ্গে করতে পারেন। আপনি যদি কখনো পিকনিক করে থাকেন কারোর সাথে, সেই পিকনিকের যে ঘটনাটা, সেই ইভেন্টটা আপনাকে ইংলিশে শেয়ার করতে হবে। এবং সেটা শেয়ার করার জন্য এখানে কিছু কোশ্চেন আছে, দেখেন কোশ্চেনে কি লেখা আছে যে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন। ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক। এবার বলছে ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। ডিড ইউ গো অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, সেইখানে যাওয়ার পর বা সেই স্পটে যাওয়ার পর আপনারা কি করেছিলেন। ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, আপনারা সেই পিকনিকে কখন লাঞ্চ করেছিলেন। হোয়াট ওয়ার দেয়ার ইন ফুড আইটেমস, সেখানকার খাবারের আইটেমগুলো কি ছিল। হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, রিক্রিয়েশনাল বলতে এখানে সহজ কথায় বলতে গেলে কালচারাল, কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বা এই যে নাচ গানের অনুষ্ঠানগুলো আপনারা সেখানে করেছিলেন। একটা জায়গায় পিকনিক করলে সেখানে কিছু আয়োজন হয় না, খেলাধুলা বা গান বাজনা, সেটার কথা বলছে। ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাড়ি ফিরেছিলেন। এখন এই কথাগুলো আপনাকে কারেক্ট ইংলিশে কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে আপনাকে রেসপন্স করতে হবে, আপনাকে অ্যান্সার দিতে হবে, আপনাকে ডিটেলসে উত্তর দিতে হবে। এই উত্তরটা দিতে অনেকে সক্ষম হয় না, উত্তরটা দিতে অনেকে পারে না, অর্থাৎ ইংলিশে স্পিকিং করতে পারে না অনেকে। এই স্পিকিং করার অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটা কি দেখেন। এইটা আমার যে স্টুডেন্ট গুলো থাকে, প্রথমে আমি তাদের এই স্যাম্পল অ্যান্সার গুলো দেখাই নিই। কেন অ্যান্সার দেখাই জানেন? কারণ এটা যদি আমি না দেখাই, আপনি যতই আপনার একটা পিকনিকের ঘটনা হোক, এখানে কিন্তু আপনার নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে হবে, কিন্তু সেটা করতে গেলে অনেকেই প্রবলেম ফেস করে। বাট যদি একটা স্যাম্পল অ্যান্সার আপনি দেখে নেন, সেটাকে মেনটেন করে আপনি নিজের মতো করে কথা বলতে পারবেন। মানে জানা থাকলে কথা বলা অনেক সহজ হয়। তারপরে আপনি 10-12টা টপিক এরকম ভাবে মানে আগে স্যাম্পল একটা অ্যান্সার দেখে তারপর রেসপন্স করেন, দেখবেন সেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট হবে। তারপর আপনি নিজের মতো করে দেখবেন ইনস্ট্যান্টলি শুধু কোশ্চেনেই অ্যান্সার দিতে পারছেন, উত্তর আর লাগতেছে না। এটা হয়, এটা 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 হবেই হবে আপনি যদি করতে পারেন। এবং সেটা কিভাবে হয়, মানে আমি আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। আমি যদি আপনাকে বলি ক্যান ইউ টক সামথিং অ্যাবাউট ফেভার, ফেভার মানে জ্বর। আপনি জ্বর নিয়ে 10টা লাইন আমাকে ইংলিশে কথা বলতে পারবেন? জ্বর নিয়ে 10টা লাইন, ইংলিশে না, বাংলায়। এখন আপনি মনে করেন আমি আপনাকে এই কথাটা বলতে বললাম, আপনি কথা বলছেন। আপনি বলছেন যে জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর হলে এই নাপা খেতে হয়। এরকম আমি মনে করেন আমার মুখের সামনে এখন দুইটা কথা আসলো আমার ব্রেনে, সেই দুইটা কথা আমি বললাম যে জ্বর হলে শরীরের তাপমাত্রা বাড়ে, জ্বর হলে শরীর দুর্বল লাগে, জ্বর হলে শরীরে কাঁপুনি আসে, বা নাপা এক্সট্রা খেতে হয়। এইটুকু আমি বলতে পারছি। এরপর আর কি বলবো আমি বুঝতে পারতেছি না। কিন্তু এই কথাটা আমি যদি একজন ডাক্তারকে বলতে বলি যে ডাক্তার সাহেব জ্বর নিয়ে 10টা লাইন বলেন তো, সে কিন্তু আরো 5টা কথা বলতে পারবে। আমার কথাটা একটু বোঝার ট্রাই করেন, কারণ সে সেই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞ, সে জানে। অর্থাৎ একটা টপিক যদি আপনার আগে থেকে জানা থাকে, তখন আপনার প্রেজেন্টেশনটা দেওয়া অনেক সহজ হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। তো একটু ধৈর্য ধরবেন, একটু ওয়েট করবেন, আমি আগে এই প্যাসেজটা অ্যানালাইসিস করি।
তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইংলিশে স্পিকিং কিভাবে করতে হয় বা কথা কিভাবে বলতে হয়। অনেকে এটা বুঝবে না, দেখবেন অনেকে লিভ নিয়ে চলে যাবে, বাট যাদের মনে প্রাণে শেখার ইচ্ছা আছে, প্রফেশনাল হওয়ার ইচ্ছা আছে, এটা কতটা ইফেক্টিভ একটা ওয়ে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার, আপনি না দেখলে বুঝবেন না। তো দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এখানে কি লেখা আছে আমি আগে একটু পড়ি, তারপর আমি বলছি যে আপনি কিভাবে নিজের মতো করে উত্তর দিবেন। আরেকটা কথা বলে রাখি, কোনো টপিকে কথা বলার আগে, অ্যান্সার করার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে সেই টপিকের ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন। ব্যাকগ্রাউন্ডটা কেমন জানেন? আমার এই টপিকটা কি ধরনের, অর্থাৎ টাইমিংটা কেমন, আমি যে ইংলিশে কথা বলবো বা স্পিকিং করব, আমার টাইমিংটা ঠিক কেমন। টাইমিংটা কেমন মানে কি, যেমন এই যে টপিকটা আ পিকনিক আই এনজয়েড, এটা আমার একটা এক্সপিরিয়েন্স আমার শেয়ার করতে হবে, অর্থাৎ আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স। অর্থাৎ এইখানে এই যে সেন্টেন্স গুলো আপনি দেখবেন না, বা বা যখন আপনাকে আমি কথা বলতে বলবো, প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে পাস্ট টেন্স ইউজ করে বলতে হবে। পাস্ট টেন্স কেন? পাস্ট টেন্স কারণ আপনি একটা পিকনিক করেছিলেন, সেই পিকনিকে কি ঘটেছিল, কোথায় করেছিলেন, কবে করেছিলেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনি আমার সামনে ডিসক্রাইব করবেন। তো সেটা আপনি যখন ডিসক্রাইব করতে যাবেন, অবশ্যই অবশ্যই আপনার অতীতের ঘটনা শেয়ার করছেন। তো অতীতের ঘটনা মানে কি, সব কথা পাস্ট টেন্সে হবে। মনে করেন ইংলিশ শেখার জন্য টাইমের পরিবর্তন শিখি আমরা, টেন্স শিখি, মডাল শিখি, প্যাসিভ শিখি, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি স্পিকিং করতে যাবেন বা ইংলিশে কথা বলতে যাবেন, মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। সমস্ত স্ট্রাকচার এক জায়গায় নেওয়ার প্রয়োজন হয় না। যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, পার্টিকুলার একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ইংলিশে স্পিকিং করা যায় বা কথা বলা যায়। যেমন এই অ্যান্সারটা একটু যদি আপনি ফোকাস করেন, আপনি বুঝতে পারবেন। খেয়াল করেন, বলছে লাস্ট উইন্টার, এইটুকু আমার একটা ফ্রেজ, জাস্ট একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ টাইম। বলছে যে গত শীতে, আই এইখান থেকে সেন্টেন্সটা শুরু। একটা সেন্টেন্সের ডেফিনেশন কি, একটা সেন্টেন্সের কারেক্ট স্ট্রাকচার কি, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্টের প্রয়োজন হয়, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বের পরে এক্সটেনশন থাকে, এই এক্সটেনশনের জায়গাটাতে আপনার অবজেক্ট, কথাটা বোঝার ট্রাই করেন, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল থাকে। অ্যাডভার্বিয়াল এটা আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদের দেখিয়েছি বা বলেছি। যখন আমরা একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে যাই, একটা সেন্টেন্স তৈরি করার মেইন স্ট্রাকচার হচ্ছে এইটা। আরেকটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে ইট অথবা দেয়ার। কথাটা বুঝবেন, ইট বা দেয়ার প্লাস ভার্ব, প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এই যে দুইটা স্ট্রাকচার লিখলাম না, ইংলিশে যে সেন্টেন্স আপনি তৈরি করতে যান না কেন, এই দুইটা স্ট্রাকচার থেকেই আসবে। এর বাইরে আর কোনো ধরনের কোনো স্ট্রাকচার থেকে সেন্টেন্স হয় না। মেইনলি এই দুইটা স্ট্রাকচার থেকেই সমস্ত সেন্টেন্সগুলোর উৎপত্তি বা সমস্ত ইংলিশ সেন্টেন্সটা এসে থাকে। তো ইট বা দেয়ার এটা একটা জাস্ট পার্টিকুলার ক্ষেত্রে হয়, আর মেইনলি এই প্রথম যে স্ট্রাকচারটা লিখলাম এইটাই সব জায়গায় ব্যবহৃত হয়। তো খেয়াল করেন, আই সাবজেক্ট ওয়েন্ট ভার্ব, ওয়েন্টটা কি, গো এর পাস্ট ফর্ম। প্রত্যেকটা জায়গায় আপনি ভার্বের ফর্মের উপর ফোকাস করবেন। ভার্বের উপর যদি ফোকাস করতে পারেন, তাহলে একটা সেন্টেন্স আপনি ভালোভাবে অর্গানাইজ করে, উইদাউট কনফিউশন, আনডাউটেডলি, অথবা কোনো ধরনের এরর বা মিস্টেক ছাড়া আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দেখেন, আই ওয়েন্ট অন আ পিকনিক, বাংলা অর্থ কি, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। হুইস মানে যেটি, এই হুইস মানে এটা একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, রিলেট করে। হুইস ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, যেটি ছিল আনন্দে ভরপুর। এবার কি বলছে দেখেন, উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? ন্যাশনাল পার্ক। এই দেখেন, এই যে অ্যাডভার্বিয়াল বলছি না, এই অ্যাডভার্ব হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করা হয়, অ্যাডভার্ব পাওয়া যায়। যেমন এই টু দ্য ন্যাশনাল পার্ক, এটা কিন্তু কোনো অবজেক্ট না, এটা একটা অ্যাডভার্ব, এবং এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। আবার আমরা, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম কোথায়, একটা পিকনিকে, যেটি ছিল হুইচ ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স, ফুল অফ এনজয়মেন্ট, আনন্দে ভরপুর। এরপর কি বলছে দেখেন, সাম অফ মাই ক্লাসমেটস, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, এই সেন্টেন্সে এতটুকু ধরেই আমার সাবজেক্ট, আমার কিছু বন্ধুরা। এবার ভার্বটা কি, অ্যারেঞ্জড। দেখেন অ্যারেঞ্জের সঙ্গে ইডি, অর্থাৎ আয়োজন করেছিল। বাংলাটা বুঝতে হবে, কিন্তু বাংলা অর্থ বুঝবেন। আমরা অনেকে সেন্টেন্সে প্যাসেজ রিড আউট করতে পারি, বাট একটা প্যাসেজের রিডিং পড়ে সেই প্যাসেজের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল সেন্স বুঝতে পারি না, টেন্স আইডেন্টিফাই করতে পারি না। তো কিভাবে করতে হয় দেখেন, বলছে যে আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। উই ওয়ার 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। উই হায়ার্ড আ মাইক্রোবাস, হায়ার মানে ভাড়া করা, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম, সব কিন্তু পাস্ট টেন্স। এই যে করেছিলাম, গিয়েছিলাম, কিভাবে বলছে এই কথাটা, এই সাবজেক্ট উই, সাবজেক্টের পরেই ভার্ব, ভার্বটা কি, পাস্ট ফর্মে। আপনি যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব পাশাপাশি বসাতে পারেন, দেখবেন অবজেক্ট আপনার অটোমেটিক্যালি চলে আসবে। এরপর কি বলছে দেখেন, উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, হ্যাঁ, বলছে যে
আধা ঘন্টার ভিতর উই গট আউট দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম, মানে শহর থেকে বেরিয়ে পড়েছিলাম। বলি না গেট আউট, বেরিয়ে যাও, তো গেটের পাস্ট ফর্ম গট, অর্থাৎ উই গট আউট দ্য সিটি। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা আমাদের যে মেইন স্পট পিকনিকের সেখানে আমরা পৌঁছেছিলাম। তাহলে রিচ মানে পৌঁছানো, এর পাস্ট ফর্ম কি রিচড, REACHED। কথাটা বোঝেন, আমরা গ্রামার শিখি বাট গ্রামারটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। এই কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটু দেখেন, আমি এটা পরে আপনাদের বুঝাই দিচ্ছি। এবার কি বলছে, আফটার রিচিং অর্থাৎ পৌঁছানোর পর, আফটার মানে প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি বসাতে হয়। এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। মেইন সেন্টেন্সটা এখান থেকে শুরু, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, তাহলে এই ফিনিশ হচ্ছে আমার মেইন ভার্ব, পাস্ট টেন্সে আছে। বলছে পৌঁছানোর পর আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, বাংলা অর্থটা কি, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, আপনি যদি বলতেন আমরা আমাদের সাথে একজন রাঁধুনিকে নিয়েছিলাম, উই টুক আ কুক উইথ আস, এরকম হতো। উই টুক, টেক এর পাস্ট ফর্ম টুক, বাট যখনই নেগেটিভ করবেন, পাস্ট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। অনেকে মনে করে কি পাস্ট টেন্স মানে ওয়াজ হয়, ওয়াজ হয়, কিন্তু দেখেন তো ওয়াজ হয় না, পাস্ট টেন্স মানে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয় কিন্তু। এরপর দেখেন কি বলছে, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এই ক্লাসটা করতে গেলে ধৈর্য লাগবে, আমি আবারও বলছি, যার ধৈর্য আছে, যার প্রফেশনাল হওয়ার ইচ্ছা আছে তারা থাকবে। দেখেন, টু অফ আওয়ার ক্লাসমেটস, আমার দুইজন বন্ধুরা, মানে আমার আমার দুইজন বন্ধু রানা অ্যান্ড কামাল, হ্যাঁ, টুক দ্য চার্জ অফ কুকিং, এই হচ্ছে আমার ভার্ব এখানে, যে রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই, ডিগ থেকে ডাক, ডাক আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করেছিলাম বা সাহায্য করা শুরু করেছিলাম। মানে এই বিষয়টা কেমন জানেন, এইখানে দেখেন স্টার্টেড আছে, আবার এখানে আরেকটা শব্দ আছে হেল্পিং, তো এটাও একটা ভার্ব, আবার এই স্টার্টেডও একটা ভার্ব। একটা সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে, মনে রাখবেন সাবজেক্টের পরে যে ভার্ব সেটা মেইন ভার্ব, সাবজেক্টের পরে যে ভার্বগুলো থাকে, মানে সাবজেক্ট থেকে দূরে যে ভার্বগুলো থাকে সেগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে, জেরান্ড ইনফিনিটিভ বা পার্টিসিপল হয়। আর মেইন ভার্বের পরে যদি ডিরেক্টলি আরেকটা ভার্ব থাকে, এটা মূলত জেরান্ডের কাজ করে। উই স্টার্টেড, আমরা শুরু, মানে আমরা শুরু করেছিলাম, হেল্পিং মানে সাহায্য করা, জাস্ট একটা স্থির অবস্থা প্রকাশ পায়, হেল্পিং মানে সাহায্য করা, এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করছে না, ঠিক আছে। বা এই হেল্পিং এর পরিবর্তে, অর্থাৎ এই ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে এই টু প্লাস বিয়ন অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার করা যায়, টু হেল্প রানা অ্যান্ড কামাল, এরকম বলা যায়। এবার দেখেন, সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমার কিছু বন্ধুরা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, ফেস্ট মানে কি জানেন, নিয়ে আসা। এরকম প্যাসেজ অ্যানালাইসিস করলে ভোকাবুলারি ডেভেলপমেন্টটাও চলে আসে। অর্থাৎ ব্রিং মানে নেওয়া না, ব্রিং থেকে ব্রট, সেরকম ফেস্ট অর্থাৎ এনেছিল পানি কাছের উৎস থেকে। আদার্স হেল্প, অন্যরা সাহায্য করেছিল। টু প্রিপেয়ার অর্থাৎ প্রস্তুত করতে বা তৈরি করতে, এটা একটা ইনফিনিটিভ। আনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস অর্থাৎ পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা, অর্থাৎ একজন একটা পিকনিক করেছিল, সেই পিকনিকটা কিভাবে হয়েছিল তার বর্ণনা দিচ্ছে কিন্তু। এই দেখেন, এই টু প্রিপেয়ারের পরিবর্তে এখানে প্রিপেয়ারিং বলা যায়। এই হেল্পিং প্রিপেয়ারিং দেখলে অনেকে মনে করে কন্টিনিউয়াস টেন্স, বাট কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়, কন্টিনিউয়াস টেন্স হলে তারপরে আমার মানে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ কন্টিনিউয়াস টেন্স হয়, তার আগে তো আমার অক্সিলারি ভার্ব থাকা লাগবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি, কিন্তু সেসব কিছু না। তো এই হচ্ছে মেইন বিষয়, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্ব বসে, তার থেকে দূরে যদি আর কোনো ভার্ব দেখেন, ভার্বের মতো কোনো ওয়ার্ড দেখেন, ওদের চেহারাটা ভার্ব হলেও অ্যাজ এ পার্ট অফ স্পিচ ওরা নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে। এরপর দেখেন, অ্যাট অ্যাবাউট 1:30 PM অর্থাৎ প্রায় 1:30টার দিকে, 1:30 মানে কি 1:30 বা 1:30টার দিকে, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছে। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, FEEL, ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, অর্থাৎ প্রত্যেকে খুবই ক্ষুধার্ত ছিল বা অনুভব করেছিল। আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, দেখেন এই সেন্টেন্সটা কিন্তু তিনটা ভার্ব, একটা হচ্ছে স্টার্টেড, একটা হচ্ছে সার্ভিং, আর একটা হচ্ছে প্রিপেয়ার্ড, কিন্তু সব কি ভার্ব হবে, এই স্টার্টেডটা আমার মেইন ভার্ব, আর এই সার্ভিং প্রিপেয়ার্ড এগুলো নন ফাইনাইট ভার্ব। এই সার্ভিংটা নাউন মানে জেরান্ড,
অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন এই প্রিপেয়ারটা একটা অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে। এই ফুড একটা নাউন, এই ফুডকে মডিফাই করে প্রিপেয়ার শব্দটা। এইভাবে সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করতে হয়, বুঝতে হয়, তাহলে ইংলিশে প্রফেশনাল হওয়া যায়। দেখেন, আমি শুরু করেছিলাম সার্ভ করা প্রস্তুতকৃত খাবার। আপনি যদি সেন্টেন্সের পার্ট অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করতে পারেন, বিশ্বাস করেন আপনি ভোকাবুলারিতে দুর্বল থাকলেও একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স বা মিনিং আপনি বুঝতে পারবেন। এবার কি বলছে দেখেন, দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, সালাদ এক্সেট্রা। এই দেখেন, ওই যে বলছিলাম না আমাদের আরেকটা স্ট্রাকচার আছে, এই দেখেন, এই মেইন স্ট্রাকচার ছাড়া ইট বা দেয়ারের একটা স্ট্রাকচার, দেয়ার প্লাস ভার্ব, দেখছেন, দেয়ার ওয়ার অর্থাৎ সেখানে ছিল, কি ছিল, পোলাও, রোস্ট, বিফ, সালাদ এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং রেস্টে গিয়েছিলাম আধা ঘন্টার জন্য। অন অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের একজন বন্ধু, রিসাইটেড, রিসাইটেড, আমাদের ভিতর একজন বন্ধু আবৃত্তি করেছিল, রিসাইট থেকে রিসাইটেড, কি, আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা কবিতা। রিপন প্রেজেন্টেড আ জোক, রিপন একটা জোক প্রেজেন্ট করেছিল অন আ ভ্রাসিয়াস ইটার, ভ্রাসিয়াস মানে কি জানেন, খাদ্যরসিক ব্যক্তির মতো, বা পেটুক যাকে বলা হয়, যে বেশি খায়। সুমন, এই দেখেন, এই যে সেন্টেন্সটা, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই সেন্টেন্সে এই সুমনটা সাবজেক্ট, ইজ, দেখেন এই প্রেজেন্টেডটা আমার ভার্ব, আর টু সংস অফ নজরুল, অর্থাৎ সেন্টেন্সটা এরকম হবে, সুমন প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, সুমন নজরুলের দুইটা গান প্রেজেন্ট করেছিল বা প্রস্তুত করেছিল বা গেয়েছিল। কিন্তু এর ভিতরে দেখেন, এই হু ইজ আ গুড সিঙ্গার, আমার এক্সট্রা একটা ক্লজ আছে, অর্থাৎ আমার এই সাবজেক্ট আর ভার্বের ভিতরে আমার আবার আরেকটা সাবজেক্ট ভার্ব, হু ইজ আ গুড সিঙ্গার, এই জিনিসটাকে বলা হয় অ্যাপোজিটিভ, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন এই ওয়ার্ডটা দিয়ে থাকে। যেমন আমি যদি বলি যে শেখ হাসিনা গট ওয়ান্ডারফুল প্রাইজ, কিন্তু আমি যদি এইভাবে বলি শেখ হাসিনা, এবার আমি যদি কমা দিয়ে বলি যে হু ইজ আওয়ার প্রাইম মিনিস্টার, তারপরে যদি বলি গট আ ওয়ান্ডারফুল প্রাইজ, এই হু ইজ আওয়ার প্রাইম মিনিস্টার অর্থাৎ সাবজেক্ট থেকে অতিরিক্ত ইনফরমেশন দেয় এই ধরনের ক্লজ গুলো। এগুলো রাইটিং এর বিভিন্ন ক্লাসে আছে আমাদের। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 p.m. আফটার টেকিং আওয়ার টি, বলছে আমরা বাসায় ফিরেছিলাম 5টার দিকে চা খাওয়ার পর। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম এবং এটা সত্যি একটা স্মরণীয় দিন আমার জন্য। তাহলে দেখেন, এই যে সেন্টেন্সগুলো আমি পড়লাম বা আপনারা দেখলেন, এই সেন্টেন্সের যে সাবজেক্ট এবং যে ভার্ব এবং যে ফ্রেজগুলো আছে, প্রত্যেকটা সেন্টেন্সের যে ভার্ব, এই ভার্বটা কিন্তু দেখেন পাস্ট টেন্সে আছে। কেন পাস্ট টেন্স? কারণ আমি পাস্টের বা অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো ইংলিশে কথা বলা অনেক বেশি ইজি হয়ে যায় যখন আপনি কোনো টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, তার আগে যদি টপিকের সেন্স বা ব্যাকগ্রাউন্ড বা টাইমিংটা বুঝতে পারেন, যে আমি যে টপিকটার উপর কথা বলবো আমার টাইমিংটা কেমন হবে, কোন ধরনের স্ট্রাকচার আমাকে ইউজ করতে হবে। একটা বিষয়ের উপর কথা বলতে গেলে মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। এখানে না আছে কোনো প্রেজেন্ট টেন্স, না আছে কোনো পারফেক্ট টেন্স, না আছে কোনো মডাল ভার্ব, না আছে কোনো প্যাসিভ, নাথিং, কিছুই না, কিন্তু সবই পাস্ট টেন্সে করা। অর্থাৎ কথা বলাটা তাহলে কত সহজ হয়ে যায়। এখন আপনি এরকম এই অ্যান্সারটা 2বার 3বার 4বার পড়বেন, পড়ার পর এই কোশ্চেনগুলোর এগেইনস্টে নিজের মতো করে একটা অ্যান্সার প্রেজেন্ট করবেন। কোশ্চেনগুলোর এগেইনস্টে কিভাবে অ্যান্সার প্রেজেন্ট করবেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আমার এই যে কোশ্চেন গুলো তো দেওয়া আছে, এইখানে আমি বারবার বলি যে এই উত্তরটা আর দেখতে যাবেন না, আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন। যদি আপনি কোনোদিন কখনো কারোর সাথে পিকনিক করে থাকেন, সেটা কবে করেছিলেন, কার সাথে করেছিলেন, কিভাবে করেছিলেন, সেটা আপনি বলেন। তো এটা বলা কি খুব কঠিন হবে? একবার ভেবে দেখেন তো, খুব কঠিন? কঠিন না কিন্তু। কেন কঠিন না? এই দেখেন, আপনি প্রথমে একটা সাবজেক্ট নেন, প্রথমে লেখা আছে যে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, জাস্ট একটা টাইমকে মেনশন করেন যে আই ওয়েন ডিড ইউ গো, এটা পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বাট যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন, পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। সো ওয়েন ডিড ইউ গো, তুমি কবে গিয়েছিলে, তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এবার কি, অন আ পিকনিক, আমি একটা PICNIC, আমি একটা পিকনিকে গিয়েছিলাম, একটা টাইমকে মেনশন করেন, ফর এক্সাম্পল ইন লাস্ট মান্থ, গত মাসে, ইন জানুয়ারি, যে কোনো একটা কথা আপনি বলেন, আমার শেষ। আবার আপনি সেন্টেন্স তৈরি করেন, যেমন হোয়ার ডিড ইউ গো, কোথায় গিয়েছিলেন, তাহলে আপনি আবার বলেন যে আই ওয়েন্ট, আই ওয়েন্ট, একটা প্লেসের নাম মেনশন করেন, ফর এক্সাম্পল আই ওয়েন্ট টু সুন্দরবন, আই ওয়েন্ট টু সিলেট, আই ওয়েন্ট টু কক্সেস বাজার, যে কোনো একটা জায়গার নাম আপনি মেনশন করেন।
কথা বলা কি খুব কঠিন? সাবজেক্ট নেন, ভার্ব নেন, একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। এই যে আমাকে অনেকে বলে যে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটা, এখন আমি ফ্রি ক্লাস নিচ্ছি। আপনারা যদি পেইড কোর্সে থাকতেন, এইবার এই একবার পড়াই দিয়ে আমি কিন্তু আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশনটা নিতে পারতাম, আপনারা ফিডব্যাক দিতে পারতেন, স্পিকিং করতে পারতেন, সেখানে যে ভুলটা হতো আমি ধরাই দিতে পারতাম। বাট এই ফ্রি ক্লাসে আমি যদি আনমিউট করে দিই একসঙ্গে সবাই কথা বলে উঠবে, এটাতে ওইভাবে স্পিকিং নেওয়া যায় না। বাট ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এটা শিখতে গেলে আমি টিচার, আমি একটা গাইডলাইন দিতে পারি, বাট কাজটা আপনার করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আদারওয়াইজ যেখানেই আপনি শেখেন, যে বই আপনি পড়েন, যে টিচার আপনাকে শেখাক না কেন, হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি কথা বলেন, আপনার মুখ যদি কথা বের না করেন। কারণ এটা তো সায়েন্স না, এটা তো ম্যাথ না যে আমি ব্রেন কাটে বুঝলাম শিখলাম, শিখে নিয়ে কি হবে যদি না আপনি কথা বলেন। অনেকে বলে আমি কথা বলতে পারি না, আরে বাবা আপনি আপনি বলেন না তাই আপনি পারেন না। এখন আমি পারি না তো আমি বলবো কি? তাহলে যদি না পারেন অ্যাটলিস্ট রিডিং পড়েন, রিডিং পড়ে নিজের মোবাইলে রেকর্ড করেন, রেকর্ড করে সেটা আপনি শোনেন। তারপরে সেই রিডিং থেকে আপনি কতটুকু জাস্ট নিজের ব্রেনে ধরে রাখতে পারছেন। মনে করেন আমি এখানে 12টা লাইন আছে, আমি 12টা লাইন পড়লাম, পড়ে আমি কি 2টা বা 3টা লাইন মনে রাখতে পারবো না? যে এই 12টা লাইন থেকে আমার এই 3টা লাইন সহজ লাগছে, তাহলে আমি তো নিজের মতো করে বলে দেখি পারি কিনা। চেষ্টা করে দেখেন তো, দেখবেন পারবেন। ইংলিশে আমরা কথা বলি না তাই পারি না, এটা অন্য কারোর উপর দৌড় দিয়ে তো লাভ হয় না, দোষটা মূলত নিজেদের। তো কি বলছি যে আই ওয়েন্ট টু সুন্দরবন। এরপর দেখেন, একটু বোঝার ট্রাই করেন। এবার বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট। এইবার এইখানে আপনি একটু ডিটেলসে কথা বলেন এই C নাম্বার কোশ্চেনে, যে আফটার রিচিং, এইভাবে আপনি ইয়ে নেন, একটা প্রেপোজিশনাল ফ্রেজের তৈরি করেন। আফটার রিচিং দিস স্পট, অর্থাৎ আমরা কোথায় গিয়েছিলাম? সুন্দরবনে, SPOT। এইখানে যাওয়ার পর, সুন্দরবনে যাওয়ার পর, এবার আপনি সাবজেক্ট নেন উই। উই অ্যারেঞ্জড, দেখেন ভার্ব নেন, ARRANGED, উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম। আবার আপনি আবার সাবজেক্ট নেন উই, এবার আপনি আবার আরেকটা ভার্ব নেন, উই এট, আমরা খেয়েছিলাম, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট। আবার আপনি একটা সাবজেক্ট নেন উই, আবার ভার্ব নেন ফিল, উই ফেল্ট, ফিল মানে অনুভব করা, আমরা অনুভব করেছিলাম। আবার আপনি একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন, টুক। আবার একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন। দেখেন কতটা সহজ ইংলিশে কথা বলা, উই। এরপর দেখেন আরেকটা আরেকটা জায়গায় আমি টুক লিখি, উই টুক। আবার একটা সাবজেক্ট নেন উই, প্রেজেন্টেড। আবার একটা সাবজেক্ট নেন মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। এরপর আপনি এখানে একটা ভার্ব নেন রিসাইটেড, রিসাইট মানে কি? আবৃত্তি করা। আবার একটা সাবজেক্ট নিন, দেখেন তো ইংলিশে কথা বলা কঠিন কিনা, উই, একটা ভার্ব নেন এনজয়। আবার একটা সাবজেক্ট নেন উই, ভার্ব নেন রিটার্ন। এইবার এই যে ভার্ব গুলো আমি লিখলাম, এই ভার্ব গুলোর বাংলা অর্থ আপনি জানেন কিনা এটা একটু বোঝার চেষ্টা করেন তো। যে ভার্ব গুলো আমি লিখছি, যেমন কি, ওয়েন্ট মানে যাওয়া বা গিয়েছিলাম, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, এট, ইটের পাস্ট ফর্ম এট মানে খাওয়া, ফিল মানে অনুভব করা, সেখান থেকে ফেল্ট, টুক মানে নিয়েছিলাম, প্রেজেন্টেড, টুক টেকের মানে খাওয়া হয় নেওয়া হয়, প্রেজেন্ট মানে 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 এ করা, প্রেজেন্ট করা যেটাকে বলা হয়, মানে প্রস্তুত করা বা ইয়ে করা, উপস্থাপন করা, রিসাইটেড মানে আবৃত্তি করা, এনজয় মানে উপভোগ করা, রিটার্ন মানে ফিরে আসা। হ্যাঁ, আবার এখানে উই, এটাও বলতে পারেন যে অ্যারেঞ্জের পর, উই ওয়েন্টের পর, এই জায়গাটাতে আমি বলতে পারি উই গট আউট, উই গট আউট, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এইভাবে আমি যদি এই সাবজেক্ট আর ভার্বটা নিই, দেখেন তো আপনি অবজেক্ট অটোমেটিক্যালি নিতে পারেন কিনা। এই কথাটা আমি বারবার বলি, এর আগে আমার ক্লাসগুলো যারা করে আসছেন আমি বারবার বলছি, একটা সেন্টেন্সে আপনি যদি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে। কেমন? খেয়াল করেন, উই গট আউট দ্য সিটি, আর উই গট আউট দ্য সিটি, অথবা কি বলতে পারেন উই গট আউট আওয়ার হোম, আওয়ার হোম, আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এবার এখানে একটা টাইম মেনশন করেন যে অ্যাট 10 PM, 10টার দিকে, এরকম একটা টাইম মেনশন করেন। এবার উই অ্যারেঞ্জ, আমরা আয়োজন করেছিলাম কি, আপনি এখানে বলেন টেম্পোরারি কুকার, টেম্পোরারি কুকার, হ্যাঁ, একটা ক্ষণস্থায়ী রান্নার জায়গা। এবার আহ, এবার আপনি আহ, এভাবেও কথা বলতে পারেন যে অন অফ মাই ফ্রেন্ড, FRIEND, সেখানে যারা গিয়েছিল, বা অন অফ মাই
রিলেটিভস, যে কোনো একটা কিছু আপনি মেনশন করেন, কামাল, হ্যাঁ, মেনশন করেন। এবার কুক, ভার্ব লেখেন যে সে ওইখানে যে রান্না করেছিল, কুক। এবার কি রান্না করেছিল সেইগুলো আপনি বলতে পারেন যে দ্য রেসিপি, হুম, দ্য রেসিপি ওয়াজ। এইভাবে আপনি সেন্টেন্স গুলো পরপর যত পারেন, কুক, হ্যাঁ, বিরিয়ানি, হ্যাঁ, সালাদ, বিফ, পোলাও, এক্সেট্রা। এইভাবে আপনি বলেন, এইভাবে আপনি বলতে থাকেন। সেন্টেন্স বলতে থাকলে কেন আসবে না? আপনি যদি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। উই এট আওয়ার লাঞ্চ। এইভাবে আপনি বলেন, আমরা খেয়েছিলাম কি, আমাদের দুপুরের খাবার। একটা টাইম মেনশন করেন, অ্যাট 2 p.m, অ্যাট 2 p.m, এভাবে বলেন। আফটার দ্যাট দেখেন এখানে আপনি কিছু লিঙ্কার্স বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করবেন। ফার্স্টলি, সেকেন্ডলি, মোর ওভার, ইন দিস ওয়ে, আফটার দ্যাট, দেন। এগুলো ব্যবহার করলে একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড হবে। স্পিকিং করার ক্ষেত্রে এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। এবার দেখেন, উই ফেল্ট কোয়াইট, কিউআইটি, কোয়াইট হাংরি, SUNGRY। আমরা অনেক ক্ষুধার্ত অনুভব করছিলাম। কখন? একটা টাইমকে মেনশন করেন, অ্যাট আফটারনুন, অ্যাট আফটারনুন, বিকালবেলা। তারপর আপনি এখানে বলেন, উই টুক, উই টুক কি, আওয়ার রেসিপি, উই টুক আওয়ার ডিশ, আমরা আমাদের খাবারগুলো খেয়েছিলাম, উই টুক আওয়ার ডিশেস অ্যাট 5 p.m। এখানে একটা টাইমের মেনশন করেন, সার্টেন টাইম লাগে, অ্যাট প্রিপোজিশন বসে। আবার এখানে দেখেন, উই টুক, আমরা নিয়েছিলাম, নেওয়া বোঝায় rest for few minutes. MINUTES. We took rest for few minutes. We presented. We presented different kinds of কালচারাল অ্যাক্টিভিটিস। কি বলতে পারেন? আপনি সাবজেক্ট ভার্ব নিয়ে আসেন, আপনি দেখেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। উই প্রেজেন্টেড ডিফারেন্ট কাইন্ড অফ কালচারাল অ্যাক্টিভিটিস ইন দ্য পিকনিক, ইন দ্য পিকনিক, পিকনিকে। এরপর আরো কি বলতে পারেন? মাই ফ্রেন্ডস রিসাইটেড, রিসাইটেড কি, আ পোয়েম, একটা কবিতা আবৃত্তি করেছিল। এরপর আবার কি আছে? উই এনজয়েড, উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট, আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম। উই রিটার্ন, আমরা বাসায় ফিরেছিলাম। উই রিটার্ন আওয়ার হোম অ্যাট 7 p.m, অ্যাট 7 p.m। এবার আপনি বলেন যে ইট ওয়াজ দ্য রিয়েলি মেমোরেবল ডে ফর মি। সো দেখেন তো, আমি যদি এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারি, আমার সেন্টেন্স তৈরি করা কি খুব কঠিন? এবং এইগুলোকে স্পিকিং এর ফলোতে বলা কি খুব কঠিন? এই যে আমি যে 7টা না 8টা সেন্টেন্স এখানে লিখলাম, আপনি 5বার পড়েন, দেখেন তো আপনি না দেখে বলতে পারেন কিনা, আপনার মুখ থেকে কথা বের হয় কিনা। এরপর আপনি আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করেন, দেখবেন কতটা সহজে পারা যায়। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে পেইড কোর্সে যাদের যারা আসে, তাদের স্পিকিংটা আমি এইভাবে লেখায় লেখায় ধরায় ধরায় শিখাই। কখন শিখাই জানেন? এই যে ক্লাসটা আপনাদের তো এখন নিচ্ছি, যারা পেইড কোর্স করে তাদের 1 মাস 1.5 মাস পরে এগুলো শুরু করি, বেসিক বিষয়গুলো বোঝায়। তো যারা একদম দুর্বল, তারাও পেইড কোর্স করতে পারে এবং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে, এবং কারেক্ট কিছু স্ট্র্যাটেজি ফলো করলে ইংলিশে কথা বলা কঠিন কিছু না। এইখানে যে ওয়ার্ডগুলো আমি ব্যবহার করছি, যারা একদমই দুর্বল, যারা মোটে কিছু বোঝেন না, তারপরেও দেখেন তো আপনি কি কোনো কঠিন ওয়ার্ড এখানে পাবেন যে ওয়ার্ডের মিনিং আমি জানি না, অর্থ আমি জানি না? এই ধরনের কোনো কঠিন ওয়ার্ডও কি এখানে আছে? ভেবে দেখেন তো, নেই। তাহলে আপনি কেন কথা বলতে পারবেন না? এই কোশ্চেন গুলো আপনাকে দিয়ে আমি যদি আপনাকে কথা বলতে বলি, আপনি কেন পারবেন না? ফর এক্সাম্পল কি, যে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে, আপনি কি বলছেন? যে আই ওয়েন্ট অন আ পিকনিক ইন লাস্ট মান্থ অ্যাট সুন্দরবন। হোয়ার ডিড ইউ গো? সো ইউ ক্যান সে আই ওয়েন্ট টু সুন্দরবন উইথ মাই ফ্রেন্ডস। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট? সো ইউ ক্যান ডিসক্রাইব ইউর জার্নি অলসো, যে উই ওয়েন্ট to Sundarban at 6 a.m. in the morning. After reaching this spot, we arranged a temporary cooker. We dug a small hole for cooking. My friends took a charge for cooking. After that, we prepared onion, garlic, and other spices for cooking biryani, beef, and pulao. After that, we felt very hungry. Then we took our lunch. When did you take your lunch? So we took our lunch at 2 p.m. And there were so many interesting food items.
অ্যান্ড দিস ওয়ার, সেগুলো ছিল কি? এইগুলো আপনি বললেন আবার, যে বিরিয়ানি, স্যালাড, পোলাও, এক্সেট্রা। What recreational activities did you perform there? So after completing our lunch, এইভাবে ফ্রেজাল ওয়ার্ডের ব্যবহার করবেন কি? After completing our lunch, we performed so many recreational activities. First of all, one of my friends, Rana, performed a joke on a voracious eater. My another friends, Rumi, sang a song of Kazi Nazrul Islam. After that, I recited a poem of Rabindranath Tagore. Then it was the really most memorable picnic for me. And after taking some rest, we went our home from our picnic spot at 7 p.m. So that's all about my presentation. Thanks for patience here. So এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো কি ইংলিশে বলা যায় না, বা খুব কঠিন? এখন আমি যদি আপনাদেরকে বলতে বলি, বা আপনাদের যারা আপনারা জীবনে পিকনিক করেছেন, রিসেন্ট করে থাকেন, বা অনেক আগে যদি কোনোদিন একটা পিকনিক করে থাকেন, সেই পিকনিকটা আপনি কার সাথে করেছিলেন, কোথায় করেছিলেন, কারা কারা ছিল, কোন কোন খাবারের আইটেম ছিল, বা কিছু মেমোরেবল মুহূর্ত, এইটাকে আপনি ডেসক্রাইব করবেন, তো সেটা ইংলিশে করা যাবে না? বলেন তো একবার ভেবে। খুব কঠিন করা, বা খুব কঠিন হবে? এই যে ওয়েটা আমি দেখালাম, বা যে বিষয়গুলো আমি বললাম, আমার কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হবে। আমি কি বোঝাতে পারছি? আমি যখন ইংলিশে কথা বলবো, কথা বলার ওয়েটা ঠিক এই, ইংলিশ মানে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, প্রতিটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে হবে। আপনারা কি কিছু বুঝতে পারছেন? আমি জানি না আপনারা বুঝছেন কিনা, কারণ এই বিষয়গুলো আরেকজনকে বোঝানো অনেকটা টাফ। বুঝতে পারছেন আমি যেটা বললাম? স্পিকিং এর যে ওয়েটা কি, স্পিকিং করতে গেলে আপনারা আমাকে আরেকটু টাইম দেন। আমি আপনাকে, এটা তো একটা সেন্স আমি দেখালাম, আমি আপনাকে আরেকটা বিষয় নিয়ে আমি একটু দেখাই দিই, তাহলে আপনাদের দেখেন এটা বুঝতে অনেক সুবিধা হবে। একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। আমি মূলত তিনটা বিষয় নিয়ে দেখাবো, তারপরে আমরা বেঙ্গলি কনভারসেশনে আসবো। বাট এটা একটু দেখেন, যাদের মনে প্রাণে শেখার ইচ্ছা আছে, প্রফেশনাল হওয়ার ইচ্ছা আছে, আমি এতটুকু বলতে পারি, এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ এইটা করতে পারলে কি হয়, আপনি একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, আপনার রিডিং স্পিড বাড়বে, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে, এবং নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে আপনার যে স্পিকিং এর যে জায়গাটা, এইটার ডেভেলপমেন্ট হবে। এটা তো আমি আজকে একটা দেখাচ্ছি, আপনি নিজে একবার কথা বলা শুরু করেন, দেখবেন আপনি আনন্দ পাবেন, প্লেজার পাবেন, পরের দিন আবার আপনার আবার কথা বলতে ইচ্ছা হবে, কনফিডেন্ট পাবেন যে না, আমি তো কথা বলতে পারতেছি, তাহলে তো পারবো। এইভাবে একটা টিচারের অধীনে, একটা মেন্টরের অধীনে থেকে যদি এই ল্যাঙ্গুয়েজটা শেখা যায়, সত্যি কথা বলতে খুব দ্রুত ডেভেলপ করা যায়। আমি যদি এইভাবে পড়াই, আপনি কেন পারবেন না? ইংরেজি ছোট ছোট রুলস আর স্ট্রাকচারের ভিতর থেকে ইংরেজি কি শেখা যায়? আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। তো এবার দেখেন, আমি আপনাদের একটু আরেকটা টপিক নিয়ে কথা বলি, জাস্ট এই টপিকটা একটু আপনারা মনোযোগ দিয়ে বোঝেন। এখানে দেখেন, একটা টপিক আছে যে ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো আপনার এক্সামিনার মনে করেন আপনাকে এই টপিকটার উপরে কোশ্চেন করলো, জাস্ট এটা একটু ধৈর্য ধরে দেখেন, জাস্ট 10টা মিনিট টাইম নিব। আমি এটা লিখে দেখাচ্ছি, 10টা মিনিট টাইম নিব, তার বেশি না। একটু দেখেন, তারপরে আমি আপনাদেরকে আরেকটা জায়গায় আমি নিয়ে যাব, দেখবেন এটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য, যারা মূলত ভোকাবুলারি নিয়ে প্রবলেম ফেস করেন, যে কোন ধরনের ভোকাবুলারি গুলো ইউজ করতে হয় বা কিভাবে করতে হয়, সেটা আমি একটু দেখাবো। বাট তার আগে আমি এটা আরেকটু দেখাই দিই, খেয়াল করেন। মনে করেন আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে যে ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই টপিকটার উপরে আপনি কথা বলেন তো ইংলিশে। হ্যাঁ, ইউ হ্যাভ টু টক অ্যাবাউট হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু গিভ আ ডেফিনেশন দ্যাট হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, দেন ওয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, why should we learn English now, what will happen if we do not learn this language, what do you like to say about English, how does your English textbook help you to learn English। অর্থাৎ আমাদের ইংরেজি কেন শেখা উচিত, ইংরেজিটা কেন মাতৃভাষা, আমরা যদি ইংরেজি না শিখি তাহলে কি হবে, ইংরেজি সম্পর্কে আপনি কি বলতে চান, বা আপনার যে টেক্সট বুক আছে সেটা আপনাকে ইংরেজি শিখতে কিভাবে সাহায্য করে, এইগুলো আপনাকে ইংলিশে বলতে হবে। এখন এই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনি যখন দিবেন, এইটার সেন্টেন্সের ফাংশন বা স্ট্রাকচার কিন্তু এর আগে যেটা দেখালাম সেটার মতো সেম হবে না। এটা তো কোনো পাস্টের এক্সপিরিয়েন্স না, এটা কি, এটা আমার সমসাময়িক একটা বিষয় নিয়ে জানতে যাচ্ছে। তো এই কোশ্চেনে যখন আপনি কথা বলবেন, তার সেন্টেন্স গুলো কেমন হবে জানেন? প্রেজেন্ট টেন্স এবং মডাল ভার্ব এবং প্যাসিভ ভয়েস ব্যবহার করে আপনাকে কথা বলতে হবে। এই দেখেন, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা জানি না?
কিন্তু দেখেন এই একটা স্ট্রাকচার অনেকে যখন বিভিন্ন ওয়েতে লেখা থাকে অনেকে এটা বুঝতে পারে না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, আমার কথাটা একটু বোঝেন, এই জিনিসটা কেউ দেখাবে না ওইভাবে, হাজার হাজার টাকা খরচ করে কোনো আইএলটিএস এর কোচিং এ ভর্তি হলেও আপনি পাবেন না। আজকে দেখে যান, আমার কথা মনে থাকবে। আমরা কি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? সাবজেক্ট প্লাস ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। কথাটা একটু বুঝবেন। কিন্তু দেখেন আমরা যখনই এই স্ট্রাকচারটাকে একটু ঘুরায় দেওয়া হয়, বোঝে না। যেমন সাবজেক্ট প্লাস যদি কোথাও অ্যাম ইজ আর থাকে, অনেকে মনে করে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না। যদি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস কমপ্লিমেন্ট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। আবার আমি যদি বলি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব থ্রি, ভি3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, বাট এটা হচ্ছে প্যাসিভের। এই যে তিনটা স্ট্রাকচার আমি লিখলাম, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল, মডাল বলতে ক্যান, কুড, মে, মাইট, এগুলো প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, এই আরেকটা স্ট্রাকচার লিখলাম। এই যে চারটা স্ট্রাকচার আমি লিখলাম না, এইখানে যে প্রেজেন্টেশনটা বা স্যাম্পল অ্যান্সারটা আপনারা দেখছেন, এটা এই চারটা স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। এইটার উপর ডিপেন্ড করে এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা করা। তাহলে আপনি যদি বুঝতে পারেন যে এই চারটা স্ট্রাকচার অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, তাহলে আপনার কথা বলা সহজ হয়ে যাবে অনেক। অর্থাৎ এখানে তো আর ওই পাস্ট টেন্স আসবে না, এটা আরেক ধরনের টাইমিং, আরেক ধরনের সেন্স। তো আপনি কিভাবে ইংলিশে এইখানে প্রেজেন্ট করবেন? ইংলিশে কথা বলা কঠিন কিছু না, যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। যেমন আমি এটা একবার একটু পড়ি, খুব দ্রুত পড়ে যাচ্ছি, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে নিজের মতো করে কিভাবে লিখতে হয় ফ্রি হ্যান্ডে, বা কিভাবে কথা বলতে হয়। তো একটু ধৈর্য ধরবেন প্লিজ, চলে যাবেন না, দেখেন আপনি শিখতে পারবেন। দেখেন কি বলছে, ইংলিশ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং, ইজ আ মিডিয়াম, অর্থাৎ ইংরেজি একটা মাধ্যম। অফ মানে কি? এর, প্রেপোজিশন এটা র। এক্সপ্রেসিং, প্রেপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, অর্থাৎ প্রকাশের মাধ্যম। কি প্রকাশের? থট, ফিলিংস, ইমোশন অ্যান্ড প্যাশন। ইংলিশ ইজ কল্ড, দেখেন ইজ কল্ড অর্থাৎ ইজ প্লাস ভি3, এটা কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে এই প্রথম স্ট্রাকচারটা কিসের? প্রথম স্ট্রাকচারটা হচ্ছে, দেখেন এই যে অ্যাম ইজ আর প্লাস কমপ্লিমেন্ট এইটার। এর পরের স্ট্রাকচারটা এই এই যে অ্যাম ইজ আর প্লাস ভি3 এইটার, এই যে ইজ প্লাস কি ভার্ব 3, অর্থাৎ ইংলিশ ইজ কল্ড। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, বাট কিসের? প্যাসিভের, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। গত ক্লাসে আমি প্যাসিভ দেখিয়েছিলাম আপনাদেরকে ইন ডিটেলসে, তাই না? তো এটার বাংলা অর্থটা কেমন দাঁড়ায় তাহলে? ইংরেজিকে বলা হয় বা ইংরেজিকে ডাকা হয় আন্তর্জাতিক ভাষা, বিকজ ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে, ফর আ লং টাইম, অনেক দিন ধরে, ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। অর্থাৎ ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে, হ্যাজ বিন বিং প্লাস ভি3, কি হিসাবে? আন্তর্জাতিক ভাষা হিসাবে, আন্তর্জাতিক ভাষা হিসাবে, ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। এইটা কিসের স্ট্রাকচার জানেন? আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আমি এই কোম্পানিতে 5 বছর ধরে চাকরি করতেছি, ইংরেজি কি? আই হ্যাভ বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। সো এইটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ, হ্যাজ, বিন, বিং প্লাস ভি3, অর্থাৎ ইংরেজি দ্যাট ইজ দ্য ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় একটা সাবজেক্ট। বাংলা অর্থ কি? ব্যবহৃত হয়ে আসছে। আমি যদি বলতাম আমরা ইংরেজিকে ব্যবহার করে আসছি, তাহলে এটা বলতে পারতাম যে উই হ্যাভ বিন ইউজিং ইংলিশ ফর লং টাইম। কিন্তু সাবজেক্টটা উই না, সাবজেক্টটা ইংলিশ, একটা ইনঅ্যাক্টিভ, একটা নিষ্ক্রিয় অবজেক্ট। তার মানে একটা প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ না জানলে মনের ভাবকে কখনোই প্রকাশ করা যায় না। গতকাল আমি প্যাসিভ ডিটেলসে বুঝিয়েছিলাম আপনাদের। তো এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, অনেক দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা কাজ হয়ে আসছে। তাহলে বাংলাটা কি? ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের জন্য বা ভাষা হিসেবে। অ্যাজ ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংরেজি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, উই শুড লার্ন, এটা মডালের সেন্টেন্স, শুড প্লাস বি অন, অর্থাৎ আমাদের শেখা উচিত ইংলিশ উইথ র্যাপিড অ্যাটেনশন। উই শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, আমাদের এই বিষয়ে সচেতন থাকা উচিত যে দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট নাও এ ডেজ অফেন আস্ক আ গুড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ। বিভিন্ন চাকরির যে বিজ্ঞাপনগুলো ইংলিশের উপর ভালো একটা ওয়ার্কিং নলেজ বা জ্ঞান থাকাকে ইয়ে করে, মানে জিজ্ঞাসা করে, তারা ডাকে এটার উপর ভালো জ্ঞান থাকলে চাকরি দেয়, সেই কথা বলছে। ইন দিস প্রেজেন্ট স্টেজ অফ ইট রেভলিউশন, দেখেন এতটুকু ধরে এখানে এটা একটা ফ্রেজ, যে এই বর্তমান স্টেজ, বর্তমান পর্যায়ে এটার যে বিপ্লব, সেখানে কি বলছে? ইংলিশ ইজ আ মাস্ট টু নো অল দ্য ইনফরমেশন ইন দ্য কম্পিউটার ফর হায়ার এডুকেশন।
উচ্চশিক্ষার ইংরেজি অবশ্যই শিখতে হবে, অবশ্যই জানতে হবে বিভিন্ন তথ্য পাওয়ার জন্য বা কম্পিউটারের আপনার মানে যে উচ্চশিক্ষা গ্রহণের জন্য, হায়ার এডুকেশনের জন্য আপনার কম্পিউটার বেসড যে লার্নিংটা, সেইটার জন্য আপনার ইংলিশটা জানা লাগবে, মাস্ট নো। English helps the business world. এটা present indefinite tense এর just activate. English helps the business world to communicate across national border. এটা ব্যবসায়িক জগৎকে, বিজনেস ওয়ার্ল্ডকে সাহায্য করে যোগাযোগ করতে, টু কমিউনিকেট অ্যাক্রস দ্য ন্যাশনাল বর্ডার, অর্থাৎ জাতীয় সীমানার বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা হেল্প করে বিজনেস ওয়ার্ল্ডকে। এইবার দেখেন, ইফ উই ফেল টু গেট অ্যাট হ্যান্ড ইন ইংলিশ, যদি আমরা ইংরেজিটা শিখতে ব্যর্থ হই, উই মাস্ট lag behind in the present competitive world, আমরা অবশ্যই পিছিয়ে পড়ব বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে। তো এটাও মরালের সেন্টেন্স। ফর আ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপর একটা ভালো জ্ঞান থাকার জন্য, উই মাস্ট রিয়েলাইজ, আমাদের অবশ্যই অনুধাবন করতে হবে, মাস্ট প্লাস বি অন, সো মরালের সেন্টেন্স, দ্য নেসেসিটি অফ গ্রামার, বিকজ গ্রামার অফ এনি ল্যাঙ্গুয়েজ tells us the forms and structure and the correct use of it. উইদাউট গ্রামার, গ্রামার ছাড়া আওয়ার ইউজ অফ ইংলিশ উইল বি ফল্টি, আমাদের ইংরেজির ব্যবহার দোষের হবে। এইবার দেখেন, আমি এখানে একটা সেন্টেন্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং এই একটা সেন্টেন্স দিয়ে আমি যখন এই টপিকটার উপর প্রেজেন্টেশন দিব, সম্পূর্ণ প্রেজেন্টেশনটা এই একটা সেন্টেন্স থেকে দিব। সেটা কি দেখেন, খুবই মনোযোগ দিয়ে এই জায়গাটাতে একটু বুঝবেন। উই নিড ইংলিশ, আমাদের ইংরেজি প্রয়োজন, টু গেট জবস, একটা চাকরি পেতে, টু গো অ্যাব্রোড, বিদেশে যেতে, টু পারসিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ উচ্চ শিক্ষা গ্রহণ করতে সায়েন্স এবং টেকনোলজি অ্যান্ড মেডিসিনে। ইংলিশ, অ্যাজ ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংরেজি একটা বৈশ্বিক ভাষা, উই হ্যাভ টু লার্ন দ্য ফোর স্কিল অফ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। উই ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমরা কিপ পেস, পেস মানে গতি, আমরা মানে যে আধুনিক বিশ্বের সাথে গতি ধরে রাখতে পারবো না, ইফ উই ডু নট লার্ন ইংলিশ, যদি আমরা না শিখি ইংরেজি। দ্য প্রেজেন্ট টেক্সট বুক হেল্পস টু লার্ন ইংলিশ। হ্যাঁ, এখন দেখেন, এই যে আপনার যে একটা অ্যান্সার এখানে দেওয়া আছে, এটা আপনি যতটুকুই বোঝেন, মোটামুটি যাই বোঝেন না কেন, আপনি যখন এই কোশ্চেন গুলোর এগেনস্টে অ্যান্সার দিবেন, এই অ্যান্সারটা আপনি কিভাবে দিবেন। দেখেন, আমি একটু আগে লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমি আপনাদের মুখে বলে শোনাচ্ছি। দেখেন কতটা সহজ এবং কতটা সিম্পলি, এখানে তো কত সেন্টেন্স আছে, আমি একবার পড়লাম, এটা আপনাদের পড়তে হবে, পড়ে আপনি আইডিয়া নেন, আইডিয়া নিয়ে হুবহু এটা লিখবেন না, আপনার নিজের ব্রেনে যেটা আসে সেইভাবে আপনি কথা বলবেন বা প্রেজেন্টেশন দিবেন একটা টপিকের উপর। যেমন এইখানে একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, তো এই ভাষাটা কি, আপনি একটা ডেফিনেশন দেন, তাহলে আমি কি বলতে পারি, যেভাবে কোশ্চেন থাকবে মনে রাখবেন উত্তরটা সেইভাবে করতে হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, এরপর ইজ আ মিডিয়াম, অর্থাৎ ভাষা হচ্ছে একটা মাধ্যম। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, একটু দেখে যান, এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, এটা হাজার হাজার টাকা খরচ করে কোনো আইএলটিএস এর কোর্সে বলেন বা কোনো জায়গায় পাবেন না, ইউটিউব চ্যানেলেও এইভাবে এতটা পরিশ্রম করে কেউ দেখায় না। এরকম পারে, অনেকেই আছে, অনেক টিচার আছে এগুলো জানে পারে, বাট আরেকজনকে বোঝানোর ক্ষমতা সবার থাকে না। এই যে আমি আপনাদের বলছি, শিখাচ্ছি, এটা অনেকটা পরিশ্রমের ব্যাপার, এটা সহজ কোনো বিষয় না। তো আহ, একটু শিখে যান, যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, দেখবেন অনেক ডেভেলপ করতে পারবেন আপনি। আপনার মনে হবে যে না, এইটাই অ্যাকচুয়াল ওয়ে ল্যাঙ্গুয়েজটা শেখার, এবং এটা প্র্যাকটিস করতে পারলে, এরকম একটা দেখাচ্ছে, আপনি অ্যাটলিস্ট 10টা টপিকের উপর এইভাবে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দেখেন, ইংলিশ ইজ আ মিডিয়াম, অনেকে প্রেজেন্টেশন মানে, স্পিকিং মানে ডেইলি অ্যাক্টিভিটিস, ইন্ট্রোডিউস ইউর সেলফ, হ্যাঁ, প্লিজ টক অ্যাবাউট ইউর বেডরুম, এই ধরনের ছোট ছোট টপিকের উপর কথা বলে, বাট এগুলো থেকে তো ওইরকম ভাবে ইনফরমেশন গ্যাদার করা যায় না। তো দেখেন, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, এবার কিসের মিডিয়াম, কিসের মাধ্যম, ভাষা, অফ এক্সপ্রেসিং, EXPRESSING, অফ এক্সপ্রেসিং, প্রকাশের, আওয়ার থট, দেখেন, অফ এক্সপ্রেসিং আওয়ার থট, ইমোশন অ্যান্ড প্যাশন। বলছে ভাষা হচ্ছে একটা মাধ্যম প্রকাশের, কি প্রকাশের, আমাদের চিন্তা ভাবনা অনুভূতি প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা। তো এই গেল আমার ফার্স্ট সেন্টেন্স। এবার কি বলছে, যে ওয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি কি বললাম, যেভাবে কোশ্চেন থাকবে আপনি সেইভাবে উত্তর করবেন। তাহলে ইংলিশ, ওয়াই ইজ ইংলিশ, তাহলে ইংলিশ কথাটা বোঝেন, দেখেন কিভাবে হচ্ছে, এরপর আমি আপনাদের বলে বুঝাই দিচ্ছি, জাস্ট ওয়েট আ মিনিট। ইংলিশ is an international language, international language, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, বিকজ, কারণ, এইবার দেখেন, ইংলিশ এটা আমার সাবজেক্ট,
ইজ প্লাস ইউজড, ইউজড অর্থাৎ ইজ প্লাস ভি থ্রি, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বাংলা অর্থটা কি, ইংরেজি ব্যবহৃত হয়, ইংরেজি ব্যবহৃত হয় অ্যাজ মানে হিসাবে, আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর কমিউনিকেশন। কি লিখলাম সেন্টেন্সটা একটু বোঝেন তো। COMMUNICATION, কি লিখলাম, যে ইংলিশ ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর কমিউনিকেশন। ইংরেজি ব্যবহৃত হয় দ্বিতীয় ভাষা হিসাবে সারা বিশ্বে যোগাযোগের জন্য, এজন্য ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়, এরকম একটা লিখলাম। এইবার বলছে 3 নাম্বার কোশ্চেন, দেখেন এটা হচ্ছে মেইন কোশ্চেন বা আমার বডি পার্টের কোশ্চেন। এইখানে আমার একটু ডিটেলসে অ্যান্সার দিতে হবে। তো এখানে কি লেখা আছে যে হোয়াই শুড উই লার্ন ইংলিশ, অর্থাৎ কোশ্চেনটা কিসে আছে, আমি আবারও বলছি যেভাবে কোশ্চেন থাকবে আপনি সেইভাবে উত্তর দিবেন। দেখেন কোশ্চেনটা আছে মডাল ভার্বে, যে ওয়াই শুড উই লার্ন, তাহলে উই শুড, ওয়াই শুড, উই শুড, অর্থাৎ আমাদের উচিত। যেভাবে কোশ্চেন থাকবে যখন আপনি উত্তর করবেন, আপনার এক্সামিনার যখন আপনাকে কোশ্চেন করবে, উত্তরটা আপনি সেই কোশ্চেন মেনটেন করে দিবেন। সো উই শুড লার্ন ইংলিশ। এবার আমাদের ইংরেজি কেন শেখা উচিত, আপনার রিজন লাগবে, অ্যাডভার্ব অফ রিজন কিভাবে আসে, কারো মনে আছে আমি বলছিলাম ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারেন, অথবা টু প্লাস ভিওন। তো আমি এখানে বলছি না যে এই একটা সেন্টেন্স থেকে করবো, যে আমাদের ইংরেজি কেন দরকার, ভালো চাকরি পেতে, টু গেট আ গুড জব, টু গো অ্যাব্রোড বিদেশে যেতে, টু স্টাডি, টু হায়ার স্টাডিজ অর্থাৎ উচ্চ শিক্ষা গ্রহণ করতে। ঠিক আছে, তো এই কথাগুলো আমরা এখানে বলবো। দেখেন তো কত সহজে কথা বলা যায়। উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, অর্থাৎ আমাদের ABROAD, আমাদের বিদেশে যাওয়ার জন্য ইংরেজি শেখা উচিত। এইখানে এই কথাগুলো একটা সেন্টেন্সের ভিতর লিখছে, বাট এই প্রত্যেকটা পয়েন্টকে আমি আলাদা আলাদা সেন্টেন্সে ডিভাইড করব, তাহলে আমার প্রেজেন্টেশনটা অনেক বড় হবে, দেখতে এবং বলতে অনেক সুন্দর লাগবে। কিভাবে সেটা সম্ভব বোঝার ট্রাই করেন। কি বলছি, যে উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, আমাদের ইংরেজি শেখা উচিত বিদেশে যেতে। এরপর দেখেন কিছু লিঙ্কার্স বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করবেন, মনে রাখবেন। যেমন সেকেন্ডলি, এইভাবে আপনি কথা বলেন সেকেন্ডলি, এটা করলে কি হয়, অনেক বেশি মার্কস পাওয়া যায়, একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড হয়। উই শুড, আবার সেম স্ট্রাকচার, উই শুড লার্ন ইংলিশ, এরপর কি, টু গেট আ গুড জব, আমাদের ইংরেজি শেখা উচিত ভালো একটা চাকরি পেতে। আবার আপনি কি বলতে পারেন এখানে, থার্ডলি বলতে পারেন, অথবা মোর ওভার বলতে পারেন, আরো এরকম মোর ওভার বা কনসিকুয়েন্টলি বা ইন দিস ওয়ে, বিভিন্ন ধরনের লিঙ্কার্স বা ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করা যায়। উই শুড, এখানে শুড না বলে আপনি যদি চেঞ্জও করতে চান করতে পারেন। শুডের মতো কোন ধরনের মডেল হতে পারে, মাস্ট ব্যবহার করা যায়। যেমন উই মাস্ট লার্ন ইংলিশ, অর্থাৎ আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। শুডের পরিবর্তে আমি এটা ব্যবহার করতে পারি না, অবশ্যই পারি, কিন্তু মোর ওভার উই মাস্ট লার্ন ইংলিশ। কেন ইংলিশ শেখা দরকার, ফর অথবা জাস্ট টু ডু অর টু পারসিউ, এটাও বলতে পারেন। সো টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এইভাবে আমি লিখলাম 3টা সেন্টেন্স। এখন দেখেন এই যে টু গো লিখলাম না, এই টু গো এর পরিবর্তে ফর গোয়িং লেখা যায়। টু প্লাস গো মানে যাওয়া, টু গো মানে যেতে বা যাওয়ার জন্য, এর পরিবর্তে ফর গোয়িং লেখা যায়। টু প্লাস বি অন, এটাকে ইনফিনিটিভ বলে। মানে আপনি বলতে পারেন যে উই শুড লার্ন ইংলিশ ফর গোয়িং অ্যাব্রোড, বিদেশে যাওয়ার জন্য আমাদের ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ ফর গেটিং আ গুড জব, টু গেট এর পরিবর্তে আপনি বলতে পারেন ফর গেটিং আ গুড জব। উই শুড লার্ন ইংলিশ, টু ডু এর পরিবর্তে আপনি বলতে পারেন ফর ডুইং, ফর ডুইং হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার একটু আপনি ভেবে দেখেন তো, এই যে 3টা সেন্টেন্স আমি লিখলাম, এ কি খুব কঠিন? আপনি একবার পড়েন, পরের বার আপনি আয়নার সামনে দাঁড়ায় বা না দেখে আপনি বলতে পারবেন না? ভেবে দেখেন, অবশ্যই পারবেন। এইবার দেখেন আমার যে 4 নাম্বার কোশ্চেনটা, যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, কি ঘটবে যদি আমরা এই ল্যাঙ্গুয়েজটা না শিখি। এই জায়গাটা আমার কি, আমি এই আগে যে কোশ্চেনটা আমি লিখেছি, এই অ্যান্সারটা যে আমি লিখলাম, এই অ্যান্সারটার এগেইনস্টে আপনি এখানে লিখবেন, অর্থাৎ এইগুলোকে নেগেটিভলি আপনি প্রেজেন্ট করবেন। কথা বলার কিছু কৌশল আছে, এই কৌশলগুলো মেনটেন করতে পারলে অনেক দ্রুত ইংলিশ স্পিকিং করা যায়। যেমন এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, হোয়াট উইল হ্যাপেন একটা ফিউচার টেন্স, আর একটা উই ডু নট লার্ন একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি বললাম, যেভাবে কোশ্চেন থাকে সেভাবে উত্তর দিতে হয়। অর্থাৎ ইফ উই ডু নট, যদি আমরা, ইফ উই ডু নট
লার্ন ইংলিশ, অর্থাৎ যদি আমরা ইংরেজি না শিখি, ওই সেম পয়েন্টগুলো আমি মেনশন করব। কিভাবে? ইফ উই ডু নট লার্ন ইংলিশ, উই উইল নট, দেখেন উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন বলা যায়। উই উইল নট, উইল নট। এবার একটু এখানে এভাবে বলতে পারেন যে বি এইবল, বি এইবল মানে কি, বি মানে হওয়া, এইবল মানে সক্ষম। উই উইল নট বি এইবল, অর্থাৎ আমরা সক্ষম হব না। কিসে সক্ষম হব না? ওই সেম কথা, যে টু গো অ্যাব্রোড, আমরা বিদেশে যেতে সক্ষম হব না। টু গো অ্যাব্রোড না বলে কি বলতে পারেন? ফর গোয়িং অ্যাব্রোড। এরপরে আপনি কি বলতে পারেন? যে ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, একইভাবে ইফ উই ডু নট লার্ন ইংলিশ, যদি আমরা ইংরেজি না শিখি, উই ওন্ট বা উইল নট, উই ওন্ট বি এইবল টু গেট আ গুড জব, আমরা ভালো একটা চাকরি পেতে সক্ষম হব না। আবার কি বলতে পারি? ইফ উই বা অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা মোর ওভার, অথবা ফাইনালি, এরকম আপনি বলতে পারেন। এরকম বলেন, ফাইনালি ইফ উই ডোন্ট লার্ন ইংলিশ, যদি আমরা ইংরেজি না শিখি, উই মাস্ট ব্যবহার করেন আপনি এখানে, মাস্ট নট বি, উই মাস্ট নট বি এইবল, আমরা অবশ্যই সক্ষম হব না, টু ডু হায়ার স্টাডিজ, HIGHER STUDIES, অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখেন এইভাবে ধরে ধরে আপনাকে কেউ লেখা দেখাবে না বা শিখাবে না। তো এই দেখেন, এইবার আমাকে যদি আমার এক্সামিনার এই টপিকটার এগেনস্টে কোশ্চেন করে, আমার উত্তর দেওয়া কি খুব কঠিন হবে? এবার একটু ভেবে দেখেন তো, এই যে সেন্টেন্স গুলো লিখলাম, এগুলো কি খুব কঠিন? আপনি একবার পড়েন, এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে যেটা আপনি জানেন না? একবার পড়েন, আপনি উত্তর দিতে পারবেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন, আপনি সক্ষম হবেন। কিন্তু এই প্যাসেজে যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো কিন্তু অনেক হার্ড ছিল। একদম সহজ সরল স্টুডেন্টের কাছে, যারা একদম বেসিক লেভেলে আছে, তাদের কাছে কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলো বলা অতটা সহজ হয় না বা সম্ভব হয় না। কিন্তু আপনি IELTS এক্সাম দিবেন, আপনি ভালো একটা মার্ক গ্যাদার করতে চাচ্ছেন, এই কোশ্চেন আপনাকে যদি আপনার এক্সামিনার করে, সহজে কি উত্তর দেওয়া যায় না? এতে কি মার্ক কমবে? না, এতে মার্ক কমবে না। এখানেও তো আমার ডাইভার্সিটি আছে, আমি তো ভালোভাবে ফ্লুয়েন্টলি বলতেছি, আমার তো গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে না। অর্থাৎ আমাকে আমার এক্সামিনার কোশ্চেন করছে, দেখেন আমি এবার কিভাবে কথা বলতে পারি, যে you have to say something about English and international language. So my first question is, what is language? So you can say, well, now I can say that language is a medium of expressing our thought, emotion, and passion. After that, if your examiner will ask you that why is English an international language, so you can also say that English is an international language because English is used as a second common language all over the world for communication. Then why should we learn English now? Well, so I can also say we should learn English for going abroad, as well as we should learn English for getting a good job. Moreover, we must learn this language to do higher studies on science and technology, as well as we also should learn this language for uh, you can say that for getting place in international marketplace, for business purpose. You can also say that we must learn this language for developing our own curriculum activities or other skills. What will happen if we do not learn this language? So if we do not learn this language, we will not be able to go abroad. In this way, if we do not learn this language, we will not be able to get a good job. Finally, I can also say that if we don't have clear concept about this language, we must not be able to do higher studies on science and technology. What do you like to say about English? I can say that English is a very straight language. Everyone should learn this language for getting a good place in professional or in their office or in their classroom or in their actual places. How does you how does your English textbook help you to learn this language? I can say that my English textbook helps me to learn English very well. Because when I study, when I read my English textbook, I can get so many new vocabulary. I can also know about different kinds of sentence structure. In this way, I can say that this book helps me very much to learn English. So that's all about my presentation. Thanks for patience.
এই লাস্টের দুটো আমি লিখিনি, আমি বলে দিছি অলরেডি, মানে মুখে বলে দিলাম। বাট একটু আপনি ভেবে দেখেন তো, আমি এই যে সি এবং ডি এর যে অ্যান্সারটা দিলাম এটা আমার মেইন অ্যান্সার, বাট এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, আমি তো এইবার এইগুলো পড়লাম, পড়লে কি এটা আপনার মনে থাকবে? এটা কি আপনি না দেখে বলতে পারবেন? বাট একটা টিচার, একটা মেন্টরের অধীনে থেকে এইভাবে যদি আপনি সেন্টেন্স তৈরি করার ফাংশনটা শিখতে পারেন, আপনার রিডিং, আপনার রাইটিং, আপনার স্পিকিং একসঙ্গে কি ডেভেলপ করা সম্ভব না? অনেকে বলে আমি শুধু গ্রামার শিখতে চাই, অনেকে বলে আমি শুধু স্পিকিং শিখতে চাই, অনেকে বলে আমি শুধু রাইটিং শিখতে চাই, আমি গ্রামার পারি। এগুলো যারা বলে না, আপনার মূলত কিছুই পারেন না তারা। কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটার সাথে একটা বিষয় কানেক্টেড থাকে। আপনি একটা বিষয় পারলে আরেকটা অটোমেটিক্যালি পারবেন, আপনি কেন পারবেন না? আপনি একটু ভেবে দেখেন, এই যে জিনিসটা আমি করালাম, এই জিনিসটাতে কি ছিল? এই যে সেন্টেন্স গুলো, কি বলবেন? উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ। এই তিনটা লাইন কি আপনি না দেখে বলতে পারবেন না? আবার বলেন উই শুড, ইফ উই ডু নট লার্ন ইংলিশ উই উইল নট বি এবল টু গো অ্যাব্রোড, ইফ উই ডু নট লার্ন ইংলিশ উই উইল নট বি এবল টু গেট এ গুড জব, ইফ উই ডু নট লার্ন ইংলিশ we will not be able to do higher studies on science and technology। এইটুকু আপনি আগে অ্যাটলিস্ট বলেন। এইটুকু যদি আপনি পারেন, আপনি একটু হলেও এই সেন্টেন্স গুলোকে আস্তে আস্তে ঘুরাতে পারবেন। এই যে ইফ উই ডু নট লার্ন না বলে আপনি এরকম পরের সেন্টেন্সটা বলতে পারেন যে ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ উই উইল নট বি এবল টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। সো চেঞ্জ করা যায়, আপনি পারবেন, বাট প্রাইমারি লেভেলে আগে এতটুকু পারেন। আমরা তো দুইটা লাইনই না দেখে বলতে পারি না কারেক্ট গ্রামাটিক্যাল গ্রামার মেনটেন করে। কিন্তু এই যে জিনিসটা আমি লিখলাম, এখানে কি কোনো হার্ড ভোকাবুলারি আছে বা কোনো কঠিন স্ট্রাকচার আছে সেন্টেন্সের? এই কথাগুলো দেখে, আয়নার দিকে তাকিয়ে, অর্থাৎ না দেখে কি বলা যায় না বা সম্ভব হয় না? আমার কথা কি বুঝতে পারছেন? আর সব ধরনের সেন্টেন্সের টাইমিং সব একই রকম থাকে না। এটা আমার এক ধরনের টপিক, এর আগে যেটা পড়াইছিলাম পিকনিক আই এনজয়েড, সেটা আরেক ধরনের টপিক। এই টপিকের ব্যাকগ্রাউন্ড বুঝে অ্যান্সার করতে হয় বা উত্তর দিতে হয়। এরপর আরেক ধরনের আমি একটা টপিক আপনাদের একটু দেখাচ্ছি, বাট তার আগে আপনারা একটু বলেন, এই যে পর্যন্ত বললাম, আপনারা কি কিছু বুঝতে পারছেন, কিছু শিখতে পারছেন? হ্যাঁ, যা যা দেখালাম, So, yes, sir, মনে I হয় have যে, understood. মনে হয় যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো? কেউ কি বোঝে? হুম, বোঝেন যে এটা দরকার হয়, এটা কাজে লাগার মতো? দেখেন, এর কারণটা কি আমি বলি, এটা আমি বারবার বলছি। আমার আমি ক- আমি সবসময় ফোকাস করি যাতে আমার স্টুডেন্টরা কাজ করুক। এই যে আপনাদের এখন ক্লাস নিচ্ছি না, তো 11:30 বেজে গেছে, আমি 8:30 থেকে যে ব্যাচটা পড়িয়েছি, ওদের আমি আজকে কনভারসেশন প্র্যাকটিস করিয়েছি, ওদেরকে দিয়ে করিয়েছি। তো আমি সবসময় চাই একটা টিচার, আমি বাংলাদেশে তো বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় কোর্স আছে, করায়, আপনি সেই ক্লাসগুলো দেখবেন, আর অ্যাটলিস্ট আমার এই ফ্রি ক্লাসগুলো দেখে যাবেন, আপনি বুঝতে পারবেন কতটা পার্থক্য আছে। কারণ আমি চেষ্টা করি সবসময় স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করানোর। কারণ এটা ভাষা, ভাষা শিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আপনি যতই দুর্বল থাকেন, যতই ডাল থাকেন, কিছু কারেক্ট স্ট্র্যাটেজি প্র্যাকটিস করলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন কিছু না। আমরা নিজেরা এই গ্রামার শিখে, এটা ওটা শিখে নাড়ি বুড়ি বের করে ফেলি। এই জন্য আমরা মনে করি যে কত কঠিন, কত হার্ড। কিন্তু একটা মেন্টরের অধীনে থেকে এই যে জিনিসগুলো আমি দেখালাম, এই যে আমি ইনস্ট্যান্টলি লিখে দেখালাম, এটা প্র্যাকটিস করা কি খুব কঠিন? এটা তো রকেট সায়েন্স না। আপনি আজকে প্র্যাকটিস করে কালকে বলেন, পরের দিন দেখবেন নিজের মতো করে একটা টপিকের উপর আপনি কথা বলতে পারছেন। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজে, ততক্ষণ আপনি এটা বুঝবেন না। এই যে আমি দেখাচ্ছি, এখানে হয়তো অতটা আপনি বুঝতে পারছেন না যে এই লোকটা কি বলতেছে, বাট যদি আপনি এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাটলিস্ট 15টা টপিকের উপরে আপনি প্রেজেন্টেশন দেন, আপনি কেন পারবেন না ইংলিশে কথা বলতে? কেন একটা আইএলটিএস এক্সাম ফেস করতে পারবেন না আপনি আমাকে বলেন? অবশ্যই পারবেন। এইখানে যদি এখন আপনারা আমার পেইড কোর্সে থাকতেন, আমি আপনাদের কাছ থেকে অ্যান্সারটা নিতে পারতাম বা নিতাম, সেখানে ভুলটা হলে আবার ধরাই দিতাম। বাট এই ফ্রি ক্লাসে তো এইভাবে সম্ভব হয় না। যারা আজকে ভর্তি হয়েছেন বা যারা পেইড কোর্সে আসবেন, তারা এই বিষয়গুলো পাবেন, বুঝছেন? তারা এগুলো পাবেন, আমি দেখাবো আপনাদেরকে অনেক ডিটেলস, অনেক ভালোভাবে। আমি এতটুকু অ্যাসিওর করতে পারি, আপনি এখান থেকে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারবেন। তো যেটা আর কি আমি বলছি, কারণ এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি মিউট করে রাখছি, আপনি শুনছেন, এরকম শুনতে থাকলে, দেখতে থাকলে, একটা টিচার যত ভালো ক্লাস নিক না কেন, কোনো বেনিফিট আসে না যদি না আপনি কথা বলেন, আপনার মুখ যদি কথা বের না করেন। তো পেইড কোর্সে স্টুডেন্টরা সেই ফ্যাসিলিটিসটা পায়, আমার অধীনে থেকে শিখতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব পায়, স্পিকিং করার কারেক্ট ট্রেনিংটা পায়, কারেক্ট স্ট্র্যাটেজিটা পায়, এবং তার স্পিকিং করতে পারে। আপনি কেন পারবেন না? এবং এগুলো বেসিক বিষয়গুলো শেখানোর পরে গিয়ে কিন্তু আমি শিখাই, যারা একদমই দুর্বল তারাও এটা করতে পারবেন। তো আমি আপনাদের এখন আরেকটা টপিক নিয়ে আমি একটু দেখাবো এখানে, তারপরে আমরা ইসে আসবো। মানে এই টপিকের টাইমিংটা আরেক রকম, যদি শেখার ইচ্ছা থাকে আরেকটু থাকেন প্লিজ ধৈর্য ধরে। এটা হচ্ছে, দেখেন, হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। এই যে টাইমিংটা, এটা
এটার টাইমিংটা আবার পাস্টেও না, আবার ওই রকম প্রেজেন্টও না। মানে আমি, আমার কথাটা একটু বোঝেন। মনে করেন আমি বলতেছি আপনাকে যে কিভাবে মানুষের ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। এখন এই কথাটা আপনি যখন আমাকে ইংলিশে বলছেন, ইংলিশে আপনার বলতে গেলে কি করতে হবে, যে ভালো স্বাস্থ্য রাখার জন্য এটা করতে হবে, ওটা খেতে হবে, এই ধরনের কাপড় পরতে হবে, এইভাবে প্রতিদিন গোসল করতে হবে, কোনো কিছু খাওয়ার আগে হাত ধুতে হবে, হাইজেনিক মেনটেন করতে হবে, এরকম এরকম করলে আমরা ভালো স্বাস্থ্য ভালো শরীর রাখতে পারবো। মনে করেন একটা ডাক্তারের কাছে যে যদি আপনি বলেন আমি কিভাবে আমার স্বাস্থ্যটা ভালো রাখতে পারি, সে আপনাকে কি করবে? উপদেশ দিবে, বিভিন্ন আদেশ দিবে, বিভিন্ন নির্দেশনা দিবে। তো এই সেন্টেন্স গুলো ঠিক সেই রকম। অর্থাৎ এখানে আপনার আদেশ, উপদেশ, অনুরোধ, সাজেশন, ইনফরমেশন, আপনার যে রিকোয়েস্ট, হ্যাঁ, অর্ডার, এই বিষয়গুলো আসে। আমার কথাটা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এইখানকার টাইমিংটা বা এইখানকার ব্যাকগ্রাউন্ডটা আবার অন্যরকম। বোঝা যায় আমার কথাগুলো আমি কি বলছি? আমি যদি আপনাকে বলি Yes, sir. যে কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়, আপনি বাংলায় বোঝেন যে ভালো স্বাস্থ্য রাখতে গেলে আমাকে এটা করতে হবে, তাহলে এটা করতে হবে, এটার ইংলিশ কি? ইট হ্যাজ টু বি ডু, ইট হ্যাজ টু বি ডান। এটা করতে হবে, তাই না? তো বা এটা করা উচিত, উই বা উই শুড ডু ইট, আমাদের এটা করা উচিত। সো এইভাবে এখানে মূলত মডাল বা সেমি মডালের ব্যবহার হবে এই প্রেজেন্টেশনটাতে। আমার কথাটা বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে লেখা আছে যে হাউ টু কিপ ইন গুড হেলথ। বলছে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনের বড় একটা সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রিসাইজ ইন এভরি ওয়াক অফ লাইফ। ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ফার্স্ট অফ অল অন নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। অর্থাৎ একজনের ফলো করা উচিত কিসের? স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার। ইট মিনস দ্যাট, এই দেখেন, এই হি অর শি বাদ দিয়ে আপনি এখানে উই এর ব্যবহার করেন। একটু বোঝে না, এটা এটা বেশি সময় লাগবে না। এটা বোঝানোর পরে আমরা আরেকটা জায়গায় মুভ করতেছি, অনেকের হয়তো এগুলো ভালো লাগছে না, কিন্তু এটাই আসল ল্যাঙ্গুয়েজ। এটা শিখতে পারলে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা শেখা যায়, ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শেখা যায়। এই ল্যাঙ্গুয়েজটাকে আপনার নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন, আপনি নিজে মাস্টার্স হতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন যদি এইভাবে প্যাসেজ অ্যানালাইসিস করে ইংলিশটা শেখেন। শুধু শুধু এই ধরনের এই যে ছোট ছোট রুলস পড়ে, স্ট্রাকচার পড়ে কখনো ইংরেজি শেখা যায় না। অনেকে এইগুলো, আমি যদি এখন এইগুলো পড়াতাম অনেক বেশি স্টুডেন্ট হতো, হয়তো থাকতো, চলে যেত না, হ্যাঁ, ভাবতো কি কত ভালো ইংরেজি শিখতেছি। যেমন হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন, কি কারণে তুমি সিদ্ধান্তে আসতে পারো না। এই স্ট্রাকচার দিয়ে আপনারা হাজারো সেন্টেন্স করতে পারবেন। আজকে আমি একটা বিরাট স্ট্রাকচার নিয়ে কথা বলছি আপনাদের স্পোকেনের। এগুলো শিখলে আপনি স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। বাট বিশ্বাস করেন এই ধরনের রুলস আর স্ট্রাকচার দিয়ে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। কখনো এগুলোকে প্রফেশনালি কাজে লাগানো যায় না। কিন্তু এই জায়গাটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, এই যেটা আমি এখন দেখিয়ে যাচ্ছি বা দেখাচ্ছি, হয়তো একটু টাইম দিতে হয়, বাট এটা করতে পারলে সারা জীবনের জন্য ধরে রাখা যায় ল্যাঙ্গুয়েজটাকে। নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়। যেমন দেখেন কি বলছে যে উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, আমাদের অবশ্যই, মাস্ট দেখছেন মানে খেতে হবে, অবশ্যই খেতে হবে। বললাম না এখানে একটা আদেশ অনুরোধ চলে আসে। অর্থাৎ এখানে আবার কোনো পাস্ট টেন্স হবে না, কোনো পারফেক্ট টেন্স হবে না, কোনো প্রেজেন্ট টেন্স হবে না। প্রেজেন্ট টেন্স দু একটা আছে, বাট বেশিরভাগ সেন্টেন্স সব দেখবেন মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব দিয়ে করা। হ্যাঁ, কি বলছে যে আমাদের অবশ্যই সুষম খাবার খেতে হবে অ্যান্ড টেক প্রপার রেস্ট, উই শুড ইট ইন ফিক্সড টাইম। এই হি অর শি আছে, এই জায়গায় আপনারা সব জায়গায় উই এর ব্যবহার করেন, যে আমাদের সঠিক সময় খেতে হবে। টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য নির্ধারণ করে না। সো উই শুড ইট অ্যাট অ্যাজ মাচ অ্যাজ অন নিড, আমাদের ততটুকু খাওয়া উচিত যতটুকু আমাদের প্রয়োজন। উই শুড ট্রাই টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড, আমাদের ফরমালিন মুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করা উচিত। হ্যাঁ, উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমরা অবশ্যই ঋতুভিত্তিক যে ফলমূল এবং সবজিগুলো খাবো। উই মাস্ট গো টু বেড অ্যান্ড আর্লি রাইজ, আমরা অবশ্যই তাড়াতাড়ি বেডে যাবো এবং তাড়াতাড়ি বেড থেকে উঠবো। দেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং ইন গুড হেলথ। ইফ উই ডু নট টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড। আফটার দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা দরকার যে গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ, health means the soundness of body as well as the soundness of mind. So without having a sound mind we cannot concentrate on our work, আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারি না ভালোভাবে। The rule of hygiene play a vital role keeping in good health. We must wash our body every day with soap, put clean clothes, we should not use the towel of and cloth of others, having before having anything, কোনো কিছু খাওয়ার আগে we should wash our hand. So এই যে সেন্টেন্স গুলো আপনারা এখানে দেখছেন, এইখানে সব কি আছে বলেন তো? উই মাস্ট ইট, উই শুড ইট, উই ক্যান নট ইট, উই শুড প্লে, উই মাস্ট গো, উই মাস্ট টেক, এই ধরনের সেন্টেন্স।
তাহলে এবার আপনি একটু বোঝেন, মনে করেন আমার কোনো ধরনের অ্যান্সার থাকলো না, শুধুমাত্র কোশ্চেন, আমি জাস্ট এই আন্ডারলাইনটা করে আমি আপনাকে যদি কথা বলতে বলি, ক্যান ইউ টেল মি হাউ টু কিপ আওয়ার গুড হেলথ, আপনি কি ইংলিশে বলতে পারবেন? দেখেন আপনি পারবেন, ভেবে দেখেন আপনি পারবেন। কিভাবে পারবেন? আপনি প্রথমে একটা সেন্টেন্স বলেন, আমি কিভাবে বলছি দেখেন, উই নো দ্যাট হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। আমার একটা টপিক সেন্টেন্স গেল। এবার আমি কি বলবো? ফর কিপিং ইন গুড হেলথ, অর্থাৎ ফর কিপিং, ভালো স্বাস্থ্য ধরে রাখতে, উই শুড মেনটেন সাম রুলস, আমাদের কিছু রুলস মেনে চলা উচিত। উই শুড মেনটেন, অর্থাৎ শুডের ব্যবহার আমি করলাম। ফার্স্ট অফ অল, উই হ্যাভ টু ইট ব্যালেন্সড ডায়েট। হ্যাভ টু ইট কি বললাম? প্রথমত আমাদের সুষম খাবার খেতে হবে। এরপর আবার কি বলতে পারি? সেকেন্ডলি, উই শুড টেক ফরমালিন ফ্রি ফুড। থার্ডলি, উই শুড অলসো টেক সিজনাল fruits and vegetable, as well as we must eat different kinds of green vegetable for keeping in good health. Also, we should go to bed early and rise early. As well as we know that এই শুড মাস্ট এর ব্যবহার শেষ করে আমি একটু প্রেজেন্ট টেন্সে আসবো। উই নো দ্যাট, দেখেন আমরা জানি যে ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং গুড হেলথ। সো উই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। উই ক্যান প্লে ডিফারেন্ট কাইন্ডস অফ আউটডোর গেম ফর কিপিং ফিট ফিজিক্যালি, বাট উই হ্যাভ টু থিঙ্ক বা অর উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে অনলি ফিজিক্যাল হেলথ ডাজ নট এনশিওর দ্য হোল সাউন্ডনেস অফ বডি, অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট আওয়ার মেন্টাল হেলথ। কি বললাম? উই হ্যাভ টু বি কনসিয়াস, আমাদের সচেতন হতে হবে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। বিকজ ইফ উই আর নট fit mentally, we will not be able to concentrate our mind in our work or study properly. In this way, we have to focus cleanliness, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিতে হবে। ফর এক্সাম্পল, we should eat, sorry, before having anything or before eating anything, we should wash our hand with soap. We should wash our body every day with soap, as well as we should not use others towel and cloth. If we can maintain that kinds of rules, hygienic rules, I think we can keep in our good health. দেখেন আমি যে কথাগুলো বললাম কতটা গোছানো ছিল, এবং এই কথাগুলো, এই যে আমি তো আমার মতো করে বললাম একবার জাস্ট ওই জিনিসটা পড়ে, বাট আপনাদের বুঝতে কি কষ্ট হয়েছে? আমার কথাগুলো আপনারা লিসনিং করে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন না যে এই লোকটা ঠিক কি বোঝাতে চেয়েছে বা কি বলেছে? আমার কথাগুলো আমি যেটা বললাম মুখে লিখতে গেলে অনেক টাইম লাগতো, বাট আমি যেটা বললাম, কথাগুলো কি শুনতে পেরেছেন আপনারা? বা বুঝতে কি খুব কষ্ট হয়েছে? বা বোঝা গেল না যে আমি কি বলতে চেয়েছি? এবং খুবই সিম্পল না কথাগুলো? আমার আমার কথাটা বুঝতে পারছেন? কথাগুলো খুবই সিম্পল না? খুবই সিম্পল কিন্তু। তাহলে আপনারা কেন ইংলিশে কথা বলতে পারবেন না? আমরা এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কেন এত ভয় পাই? আমরা এটা খুবই স্ট্রেট একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কঠিন কিছু না। বাংলার থেকেও ইংলিশ সহজ। বাংলায় 50টা লেটার, ইংলিশে অনলি 26টা। বাংলায় ভাব, আবেগ, গাম্ভীর্য, শব্দ, বাক্য বেশি, ইংলিশে কম। ইংলিশে কথা বলা অনেক সহজ, কিন্তু আমরা নিজেরা এটাকে মানে ভয় পাই, নিজেরা এটাকে আমরা কত কঠিন করে ফেলি। ভেবে দেখছেন কখন যে কতটা সহজে এটা পারা যায়? এই যে ক্লাসটা আমি নিলাম না, আমি জানি না কতটুকু বুঝতে পারছেন বা আমি বোঝাতে পারছি। পারলে আরেকবার রিভিউ করে দেখবেন, রেকর্ডিংটা আরেকবার দেখবেন, আমার কথাগুলো শুনবেন, আপনি বুঝতে পারবেন জিনিসটা। তো এখন আমরা একটা কনভারসেশনের ভিতরে যাব। আর আরেকটু আমি আপনাদেরকে সবাইকে বলে রাখি, যারা পেইড কোর্সে আসবেন, আগামীকাল প্রেপোজিশনের উপর 7th ফ্রি লাইভ ক্লাস আছে। যারা ক্লাসটা করতে চান আগামীকালকে 10টায় জয়েন করবেন। প্রেপোজিশন এবং রিডিং স্টোরি, কিভাবে ইংলিশে প্যাসেজ রিড আউট করে একটা গল্প পড়ে সেই গল্পের অ্যাকচুয়াল মিনিং বের করতে হয়, সেটা আমি আগামীকালকে আপনাদেরকে শিখাবো। এবং প্রেপোজিশন যারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে অ্যাজ ইউজুয়াল প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করতে না পারলে সঠিকভাবে সেন্টেন্স লেখা যায় না।
তো এই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে যদি দুর্বলতা আছে, আগামীকালকে জয়েন করবেন। আর আগামী পরশু দিন অর্থাৎ সোমবার থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান আগামীকালকের ভিতর ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আর পেইড কোর্সের কথাটা আমি বারবার বলছি, এটার পার্থক্য হচ্ছে এখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে। আপনার স্পিকিং করার সুযোগ থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, আমার অধীনে থেকে এই যে আজকে যেভাবে দেখালাম এইভাবে টপিক অ্যানালাইসিস করে আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন এবং দেখবেন অনেক দ্রুত আপনি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারছেন। আপনি কেন পারবেন না? ক্লাস 1 ঘন্টা থাকবে, ক্লাস প্রতিদিন, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, 3 মাসের কোর্স। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর এর থেকেও যদি বেশি সময় লাগে, আপনার যদি 3 মাসের ভিতর পেরে না ওঠেন, তাও আপনি সময় পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। মনে করেন আপনি ভর্তি হলেন, ক্লাস মিস করলেন, করতে পারলেন না, প্রবলেম হলো, পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন। তার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার, অফিসার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। সেইভাবেই কোর্সের প্ল্যানটা সাজানো। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে আপনি প্রফেশনাল হতে পারবেন, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, অ্যাডভান্স গ্রামার, প্রোনাউন্সিয়েশন, রিডিং, প্রত্যেকটা বিষয় আপনি ডেভেলপ করতে পারবেন। আমি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা আপনাকে শিখাবো। প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। স্পোকেনের সেশনগুলোতে প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা করতে পারে। অর্থাৎ আমাদের নতুন ব্যাচ আগামী 13 তারিখ সোমবার রাত 10টা থেকে শুরু হবে। তখন এই ফ্রি ক্লাসগুলো থাকবে না। ফ্রি ক্লাসগুলো মানে হবে, আপনার গ্রুপে থাকবেন যারা করতে চান, বাট রেগুলার ওয়েতে এইভাবে আর হবে না। কারণ ফ্রিতে কখনো এইভাবে ডেভেলপ করা যায় না। আপনি টাকা দিলে আপনার একটা গুরুত্ব থাকে, একটা গরজ থাকে যে ওইখানে আমি টাকা দিছি, আমার পড়ে নিতে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে থাকে যে ওকে পড়াই দিতে হবে। এবং ফর্মাল ওয়েতে সবাই পড়তে পারে। ফ্রি ক্লাস নিয়ে ওই ওই লোকটা ক্লাস নেয়, সস্তা মনে করে অনেকে। ওই লোকটা ক্লাস নেয়, ও তো প্রতিদিন নেয়, আজকে একটু ঢুকলাম, একটু বের হলাম, একটু টিভি দেখে আসলাম, আবার একটু দেখি কি পড়ায়। তো এইভাবে কখনো প্রফেশনালি ডেভেলপ করা যায় না ল্যাঙ্গুয়েজটা। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করেন দেখে যায়, আপনাদের কিন্তু শেখার ইচ্ছা আছে, কিন্তু আপনি একটু ভেবে দেখেন, আপনি মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, আপনিও শিখে যাচ্ছেন, ওই শেখা আপনি শেষ নামাতে পারবেন না, কনফিডেন্ট পাবেন না। বাট একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে যদি এগোতে পারেন, তাহলে অনেক দ্রুত কনফিডেন্ট পাবেন, ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা সম্পদ হিসেবে নিতে পারবেন। তো প্রত্যেকটা ক্লাস আমি স্ক্রিন শেয়ার করে এই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিয়ে থাকি, এবং ক্লাস শেষে ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে থাকি। যারা পেইড কোর্সে আসবেন, কোনো ক্লাস মিস করলে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং ফাইল পেয়ে যাবেন, অর্থাৎ পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এবং যারা একদমই দুর্বল আছেন তারাও কোর্সটা করতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াই। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। টোটাল 70টা ক্লাস এখানে থাকবে, হিউজ ক্লাস, আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ এখানে কিছু কম্পালসারি গ্রামার নিয়ে আমি আলোচনা করি, এটাও প্র্যাকটিক্যাল ওয়েতে করি, বইয়ের ভাষার কোনো গ্রামার না। আপনি যতই দুর্বল থাকেন আপনি বুঝতে পারবেন। এটা করতে পারলে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। আপনি রাইটিং এ এক্সপার্ট হতে পারবেন। প্যারাগ্রাফ লেখেন, সিবি, কম্পোজিশন, রিপোর্ট, ব্লগ, গিগ তৈরি করেন, যে কোনো রাইটিং এ আপনি এক্সপার্ট হতে পারবেন। এছাড়া আপনার যে স্পিকিং এর, সরি, আপনার যে প্রেজেন্টেশন এবং ভাইবা, অনেকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দেন, ভাইবা ফেস করেন, বাট কারেক্ট ওয়েতে কথা বলতে পারেন না, এই জায়গাগুলো ডেভেলপ করতে পারবেন। এই কম্পালসারি গ্রামারগুলো জানা থাকলে এই এরর বা মিস্টেক গুলো এড়ানো যায়, প্রফেশনাল হওয়া যায়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগবে সবকিছু আপনারা এখান থেকে পাবেন। এখানে আপনার একদম যেটা টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা কিছু লাগে এখান থেকে পাবেন। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এখানে রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, আপনি মানে কি বলবো, আপনারা যারা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব, যাদের ইমেইল রাইটিংটা লাগে, যারা কর্পোরেট জব করেন, তাদের যাদের রাইটিংটা মেইনলি দরকার হয়, বা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, যে সাবজেক্টেই পড়েন না কেন, ইংলিশে যাদের লিখতে হয় ফ্রি হ্যান্ডে, এই ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করতে পারবেন এখান থেকে। এই কোর্সের ভিতরে একদম ধারাবাহিকভাবে সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা ক্লাস পাবেন। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো এইখানে, এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি না, এগুলো কিন্তু এইখানে থাকে। আপনাকে প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস আমি নিয়ে থাকি, যেটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এরকম সার্টেন টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, আমি বুঝাই দিব, আপনি প্রেজেন্টেশন দিবেন। নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করিয়ে থাকি, একটা নিউজ পেপারের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝাই দেই, বা আপনার ফ্রেজ ক্লজ সম্পর্কে আলোচনা করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করি, ন্যারেশন, প্রত্যেকটা, আমি এতটুকু বলতে পারি, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে কভার করতে পারবেন। এবং এই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে ক্লাসে বসেই আপনি আপনার
আপনার পড়াটা আয়ত্তে নিতে পারেন, আপনার বাসায় বাড়তি পরিশ্রমের দরকার হবে না, যে কোর্সের জন্য আলাদা সময় বের করা লাগবে এরকম না। আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন বা অফিসে থাকেন, জাস্ট লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন। সবকিছু এই প্র্যাকটিস বা যাই বলেন এই ক্লাসের ভিতরেই হবে, কারণ এই কোর্সটা মূলত বিজি লাইফের মানুষের জন্যই। তো টোটাল কোর্স ফি 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ঝামেলা থাকবে না। তো যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে করতে পারবেন, যারা বাইরের কান্ট্রি থেকে আসেন তারাও বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর এই দুইটা আমার কন্ট্যাক্ট নাম্বার, যারা ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। সেন্ড মানি করে এই নাম্বারে একটা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড করে নিব। আর এই যে একটা স্টুডেন্ট আইডি কার্ড আপনাদেরকে আমি দিব, প্রোভাইড করব, যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করছেন। তো আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এছাড়া কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন। এছাড়া আমি এটাও বলছি, প্রত্যেকটা স্টুডেন্টের আমি কিন্তু 1-to-1 পার্সোনাল স্পিকিং টেস্ট বা স্পিকিং সেশনও নিয়ে থাকি। একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো Hi, তার উপর if ডিপেন্ড করে আমি possibly কিন্তু I can পার্সোনাল invite সেশন some গুলো দিয়ে friends to থাকি। come তো program এটা demos এটা to আপনারাও watch দিতে পারবেন। movies on my laptop. On in তো what এইভাবে আপনারা 1-to-1 সেশন গুলো আমার point কাছ in থেকে your পাবেন। childhood? অর্থাৎ আমার যে কয়জন থাকুক, আমি চাই যে তারা যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। আমি সেইভাবেই ক্লাসগুলো নিয়ে থাকি এবং আমি প্রচুর পরিশ্রম করে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে। যারা আমার এর আগে প্রিভিয়াস কারিকুলার গুলো করে আসছেন তারা জানেন আমি কিভাবে পড়াই। তো এর এর থেকেও একটা ওয়েল এনভায়রনমেন্টে আপনারা ক্লাস করতে পারবেন যারা পেইড কোর্সে আসবেন। এতটুকু আমি বলে রাখতে পারি। যদি কেউ মনে করেন যে আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, দ্রুত আইএলটিএস এক্সামে বসতে চাই, আমার এই ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার, আমি আহ, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বলো হয়তো শিখতে পারবো এখান থেকে, তারা পেড কোর্সটা করতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এটা কোনো খাওয়ার জিনিস না, পড়া পোশাক না যে আপনি টাকা খরচ করলেন শেষ হয়ে গেল। একটা বিদ্যা, একটা নলেজ একবার নিতে পারলে এটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। এবং সেইভাবেই আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি পড়িয়ে থাকি। এই হচ্ছে মেইন বিষয়। সো এখন আমরা একটু কনভারসেশন নিয়ে কথা বলবো। আমি বাংলায় কোনো কিছু ভাবলে সেই কথাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, আমাদের মাদার টাং বেঙ্গলি। আপনি প্রাইমারি লেভেলে যখন ইংলিশে কথা বলতে যাবেন দেখবেন ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো এই জায়গাটা থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলতে পারি কোনো কিছু বাংলায় ভেবে, এইটা আমি এখন একটু আপনাদেরকে দেখাবো। বাট এর আগে আপনারা বলেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোর্স নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। তারপর আমরা কনভারসেশনটা একটু দেখবো এখন। একটু টাইম দিবেন, আর 10টা মিনিট আমরা দেখবেন কনভারসেশনটা আমি যদি অ্যানালাইসিস করি, আপনি বুঝতে পারবেন এরকম অ্যাটলিস্ট 10টা কনভারসেশন আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন। এতটুকু বলতে পারি, কোনো ধরনের সেন্টেন্স আপনি বাংলায়, আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি, মডাল ভার্ব, প্যাসিভ ভয়েস, এই সমস্ত বিষয়গুলো বুঝি। বাট এগুলো বোঝা সত্ত্বেও ইংলিশে কথা বলতে গেলে একটা কথা ঠিক কোন টেন্সে আসবে, কিভাবে হবে, এটা আমরা নিতে পারি না, ধরতে পারি না। তো এই ধরনের প্রবলেমগুলো যাদের হয়, সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করতে পারবেন এই কনভার্সেশনটা প্র্যাকটিস করলে। বাট কোর্স নিয়ে আর কারো কোনো কথা আছে, কোনো কোশ্চেন আছে থাকলে আপনারা করতে পারেন এখন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন or any query about course, you can ask me frankly. আর যারা পেড কোর্সে ক্লাস অলরেডি, তো 1 ঘন্টার। হ্যাঁ পেইড কোর্সের ক্লাস 1 ঘন্টা। আর যারা অলরেডি ভর্তি হয়েছেন, আমি সবাইকে অ্যাড করতে পারিনি কারণ সন্ধ্যায় একটা ক্লাস নিয়েছি, তারপরে আবার এই রাতে আপনাদের ক্লাস ব্যস্ততার কারণে করতে পারিনি। যারা ভর্তি হয়েছেন আমি এন্ট্রি করে নিয়েছি, যাদের পেইড কোর্সের গ্রুপে অ্যাড করিনি আমি আজকে রাতেই করে নিব, ঠিক আছে? টেনশনের কিছু নেই, আজকে রাতেই করে নিব। আর আগামীকালকে তো আরো একটা ফ্রি ক্লাস আছে। আগামীকাল ক্লাসটা করার পরে আপনারা পরশুদিন থেকে পেইড কোর্সের ক্লাসে মানে মেইন ক্লাস করতে পারবেন। যারা ভর্তি হয়েছেন, আজকে ভর্তি হয়েছেন, কার কেউ আছেন এখানে আজকে যারা ভর্তি হয়েছেন এর মধ্যে থেকে কেউ আছেন? বা এর আগে যারা, আজকে অনেকে সন্ধ্যাবেলার দিকে বা এই বিকাল বেলার দিকে দেখলাম ভর্তি হয়েছে। অনেকে বারবার বলে যে আমি 2 ঘন্টা ধরে ক্লাস করে পারি না, আমি তো পেইড কোর্সে আসছি, তাহলে কি আর ফ্রি ক্লাস করা লাগবে? বাট এই ফ্রি ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, এখানেও আমি আমার ফুল এফোর্ট দিয়ে পড়াই। এছাড়া আগে ভর্তি হয়েছেন এরকম কেউ আছেন? ক্লাসগুলো তাইলে কবে কবে হবে আর? শনি, সোম, বুধ, শুক্র। আর আমি ভর্তি হয়েছি ইন্ডিয়া থেকে। আপনি ইন্ডিয়া থেকে ভর্তি হয়েছেন? আর কেউ আছেন ভর্তি হয়েছেন যারা সেরকম কেউ এখানে? আজকে এটা কে, ফরিদুল আলম। আজকে ইউএসএ থেকে একজন ভর্তি হয়েছে পার্সোনাল কোর্সের জন্য দেখছি। আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান কোশ্চেনটা আস্ক। হচ্ছে আমরা যেটা শিখবো শিখার পরে কি কোনো এক্সাম হবে?
হ্যাঁ, আপনারা অনেকগুলো এক্সাম আপনাদের এই কোর্স চলাকালীন সময়ের ভিতরেই পাবেন, শেখার পরে না, শুধু কোর্সের ভিতরেও আপনারা পাবেন। তো এই যে আমাদেরকে স্বীকার করে যে সার্টিফিকেট দেওয়া হবে কিনা এটা জানতে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে, আমি বললাম তো সে কথাটা। সার্টিফিকেটটা কি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে দেওয়া হবে নাকি আপনাদের না না, কোচিং এটা থেকে দেওয়া হবে? এটা আমার কোর্স থেকে আমি দিব। ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে দিতে গেলে ওখানে অ্যাপ্লাই করে এক্সাম দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে মেইন এইটা বিষয়। আপনারা আপনারা কি শুধু আমি সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করে থাকি, কথা বুঝতে পারছেন? আর এখানে আপনারা বলতেও কিছু নেই, সবকিছুই আমি করে থাকি। আমার আন্ডারে থেকেই সবকিছু আপনি করতে পারবেন, অন্য কোনো টিচারও ক্লাস নেবে না, সব ক্লাস আমি নিয়ে থাকি, আমি আমার নিজের মতো করেই নিয়ে থাকি। কারোর সাথে কানেক্টেডও না। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসছেন তারা জানেন আমি কিভাবে ক্লাস নিয়ে থাকি বা করিয়ে থাকি। আর কোনো কোশ্চেন আছে? একটু আর্লি করতে হবে, যদি কোনো কোশ্চেন থাকে আমরা শুরু করব পরের বিষয়গুলো। তাহলে আমরা কি কনভারসেশনের ভিতর যাব, মুভ করব? ক্যান উই গো টু দ্য কনভারসেশন? থাকবে হ্যাঁ, ক্লাস বলেন। ক্লাসটা কত ঘন্টা থাকবে? কোন ক্লাস? এই যে ইংলিশ ক্লাসটা যে হবে এটা হুম, কি রাত 10টার থেকেই ফিক্সড করা হ্যাঁ, এমন কিছু? 10টা থেকে 11টা। জি, 10টা থেকে 11টা, 1 ঘন্টা। আমাদের ক্লাসে কত বলছিলাম স্যার পেইড ক্লাসটা কয়টা পর্যন্ত হবে, কয়টা থেকে 11টা, কয়টা পর্যন্ত হবে? 10টা থেকে 11টা পর্যন্ত। স্যার আমাদের ক্লাসে সকাল কতজন সকাল স্টুডেন্ট থাকবে কোর্স আছে কিনা পেইড ক্লাসে? পেইড কোর্সে ভর্তি হয়েছেন আপনি, আশরাফুল? জি জি আমি ভর্তি হয়েছি। আপনি ভর্তি হয়েছেন না? হ্যাঁ, ঠিক আছে, 30 জন আমাকে করে অ্যাড করা থাকবে। হয় নাই, আপনি বলছেন হ্যাঁ এন্ট্রি হ্যাঁ, করে আমি রাখছি, আমি add করা এন্ট্রি করে রাখছি, হ্যাঁ নিয়ে নিবো। আপনার কথা মনে আছে আমার, এই জন্যই তো ডাকলাম। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আমি নিয়ে নিব। পেইড কোর্সে 30 জন করে থাকবে, মেইন ব্যাচে বা স্পোকেনের যে ক্লাসগুলোতে আপনারা 30 জন করে। এবং এইটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, এখানে আমি তো আপনাদের বারবার বলছি আপনারা 1-to-1 প্রেজেন্টেশনও দিতে পারবেন। অর্থাৎ কে কতটুকু ডেভেলপ করলো, কার কতটুকু কমপ্লিট হলো, এটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু অনেকগুলো সলভিং ক্লাস নিয়ে থাকি, অন টু অন সেশন নিয়ে থাকি। তো এগুলো করার মাধ্যমে আপনি ক্লিয়ার করতে পারবেন। আপনি কেন পারবেন? আমি তো খুব বেশি স্টুডেন্ট নেই না, আমি তো অত ঝামেলার ভিতর যাই না। আমি চাই আমাদের কি যারা শিক্ষক বা যারা যাক আমাদের কোনো ডকুমেন্ট লাগবে? তারাই যেন এক্সপার্ট। আপনার নাম ঠিকানা, আপনার নাম ঠিকানা এবং প্রফেশনটা একটু বললে আমি আপনাকে একটা আইডি কার্ড করে দিব, অর্থাৎ আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। তাহলে আর কি, এটা আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার মোবাইলটা ব্যান হতে পারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা মোবাইলটা হারিয়ে যেতে পারে। যদি কোনো প্রবলেম হয় পরবর্তীতে আইডি কার্ড দেখালে আপনি আবার আহ আমার যে কোনো গ্রুপে বা যে কোনো ব্যাচে আপনি যুক্ত হতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর আপনাদের হ্যাঁ, সরাসরি কোনো কোর্স আছে না কিনা না অনলাইন না ছাড়া না না ডাইরেক্ট না, শিখার কোনো অপশন আছে কিনা? না না না, কথাটা একটু বোঝা। আমরা একটা বাংলা কনভারসেশনকে ইংলিশে সলভ করছি, অর্থাৎ কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে করা যায় বা বলা যায়। তো আমার সঠিক টাইমটা এখানে ধরাটা মেইন বিষয়, মেইন ফ্যাক্টর। অর্থাৎ একটা সেন্টেন্স, একটা বাংলা সেন্টেন্স দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা ইংলিশে কোন টেন্সের ভিতর যাবে। তুমি কি আজ উঠবে না, উইল ইউ নট গেট আপ টুডে? অথবা কন্ট্রাস্টে বললে কি হয়, ওন্ট ইউ গেট আপ টুডে? আর একটু ঘুমোতে দাও, লেট মি স্লিপ মোর। তুমি কি আজ অফিসে যাবে না, ওন্ট ইউ গো টু অফিস টুডে? নিশ্চয়ই, কয়টা বাজে? সার্টেনলি আই উইল গো। হোয়াটস দ্য টাইম? 7:30। ইস, 7:30, তাড়াতাড়ি করো নইলে বাস ফেল করবে। হারি আপ, আদারওয়াইজ ইউ উইল ফেল দ্য বাস। সেটা কোন টেন্স? ফিউচার টেন্স। ঠিক আছে, বাথরুমে কে, এটা কোন টেন্স? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, মানে বি ভার্বের একটা সেন্টেন্স, হু ইজ ইন দ্য বাথরুম। বলছে তাড়াতাড়ি করো, হারি আপ, আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম গেটিং লেট। এবার কি বলছে যে যতক্ষণ বাবু গোসল করছে ততক্ষণ তুমি দাঁতটা মেজে নাও। এই যতক্ষণ ততক্ষণ এখানে টিল আনটিলের ব্যবহার হয়। এবং এই জায়গায় দেখেন দুটো ক্লজ আছে, দুটো আলাদা ক্লজ, অর্থাৎ দুটো আলাদা সাবজেক্ট, দুটো আলাদা ভার্ব। এখানে আপনি যে কোনো একটাকে আগে আনতে পারেন এবং আমি সঠিক টাইম মেনটেন করে যেটাই বাংলা আছে আমার সেটাই যে বলতে হবে এরকম না, ইংলিশে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে সুন্দর করে একটা কথা বলতে পারেন। যেমন এই কথাটাকে কিন্তু এভাবে বলা যায়, প্লিজ ব্রাশ your teeth, brush your teeth until, until, until babu is taking shower বা বাবু ইজ টেকিং বাথ, যে কোনো কিছু ইজ, আর বাবু ইজ বাথিং, বাথ শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। সো আনটিল বাবু ইজ টেকিং শাওয়ার, এইভাবে আপনি বলেন। আমার কথাটা বুঝতে পারছেন? প্লিজ ব্রাশ ইউর টিথ
আনটিল বাবু ইজ টেকিং শাওয়ার। আবার এটাও বলতে পারেন যে আনটিল বাবু ইজ টেকিং শাওয়ার প্লিজ ব্রাশ ইউর টিথ। অর্থাৎ এই পরের ক্লাসটাকে আগে নিয়ে আসা যায়। স্বামী বলছে সেই ভালো, টুথপেস্ট কোথায়? তাহলে ইংলিশটা কি হবে? দ্যাটস গুড, হোয়ার ইজ দ্য টুথপেস্ট? ইংলিশটা কি বলেন? দ্যাটস গুড, That's good. হোয়ার Where ইজ is দ্য the টুথপেস্ট? বলছে বেসিনের উপর। ইংলিশটা কি? ইটস অন দ্য বেসিন, on the ইটস basic? অন দ্য বেসিন। এবার ছেলে বাথরুম থেকে বেরোতে বেরোতে বলছে যাও বাবা। এবার বাবা বলছে যে বাবু আমার জুতোটা তাড়াতাড়ি পালিশ করে দাও তো, প্লিজ পলিশ মাই শুজ কুইকলি। ছেলে বলছে বাবা জুতোর একটা ফিতে ছেঁড়া। বলতে এই ছেঁড়া ইংরেজি কি? Tear. টিয়ার। তো টিয়ারের Tear. পাস্ট Tear. পার্টিসিপল ফর্ম হচ্ছে টর্ন, TORN। আর বুঝতে পারছেন? তাহলে কি বলতে পারেন অ্যাডজেক্টিভ হিসেবে? যদি এই ছেঁড়াটা, টিয়ার যে শব্দটা এটা একটা নাউন, আপনাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে। তো অ্যাডজেক্টিভ হিসাবে টর্নটাকে ব্যবহার করা যায়। বুঝতে পারছেন আমি কি বললাম? তাহলে আপনি কি বলতে পারেন যে অন লেস অফ শু ইজ টর্ন, অন লেস অফ শুজ ইজ টর্ন। অর্থাৎ জুতোর একটা ফিতে ছেঁড়া। বাবা বলছে দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে নিয়ে এসো। বলেন তো ইংলিশটা কি হতে পারে? Yes. বলতে পারবেন না? চেষ্টা করেন যে কোনো ওয়েতে, আপনি বলেন যেভাবে বলবেন সেভাবেই রাইট, দেখবেন ভুল হবে না। বলার চেষ্টা করেন, ভুল হবে না। go and the shop and come back with lace. দেখেন এই কথাটাকে কিভাবে বলা যেতে পারে, কথাটা একটু বোঝেন। যে দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে নিয়ে এসো। আপনি এরকম বলতে পারেন না যে গো কুইকলি, গো কুইকলি, অর্থাৎ দৌড়ে যাও, গো কুইকলি। এই অবস্থা দেখছেন? একটু গো কুইকলি অ্যান্ড টেক, and take a lace, and take a lace from nearby shop। বলেন তো কি লিখলাম? go quickly and take a lace from nearby shop। অর্থাৎ কাছের দোকান থেকে একটা কি কি বলে ফিতে নিয়ে এসো দৌড়ে গিয়ে। স্ত্রী বলছে তাড়াতাড়ি করো, নইলে তোমার বাবার দেরি হয়ে যাবে। হারি আপ, আদারওয়াইজ ইউর ফাদার উইল বি লেট। বলছে তুমি নিজেও যেমন ভুলো মন। বলতে এটাকে ইংলিশে কিভাবে বলতে পারি? কে বলতে পারেন? আপনারা চেষ্টা করেন না কেন? চেষ্টা করেন, পারবেন, কেন পারবেন না? কি বলা যায় এটা? Yes. হুম, Careless. You also are careless. ইউ আর ভেরি কেয়ারলেস, রাইট? ইউ আর ভেরি কেয়ারলেস, তুমি খুবই কেয়ারলেস। অর্থাৎ তোমার কেয়ার থাকে না কোনো কিছুতে। হ্যাঁ হবে। আপনি এভাবে বলতে পারেন ইউ হ্যাভ আ ফরগেটফুল মাইন্ড, ইউ হ্যাভ আ, তোমার আছে একটা ভুলো মন, ফরগেটফুল মাইন্ড। ঠিক আছে? সো এইভাবে আপনি যেভাবে বলেন, আপনি এইভাবে বলতে পারেন ইউ ডোন্ট রিমেম্বার এনিথিং, তুমি কোনো কিছুই মনে রাখো না, ইউ ডোন্ট রিমেম্বার এনিথিং। হ্যাঁ। তো এইভাবে আপনি যে কোনো ওয়েতে একটা কথাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে বিভিন্ন সেন্সে প্রাফেস করা যায় বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে। স্বামী বলছে বকো না তো, শোনো তুমি আমার বুশ বুশ শার্টটা ইস্ত্রি করে দেবে। দেখেন এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, ইনডাইরেক্ট, ইনফর্মাল কনভারসেশন। এগুলো কিন্তু এরকম না। হ্যাঁ, এই যে গত ক্লাসে আমি একটা বলছিলাম যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা নাও রাইট এ ডায়লগ অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। রহিম, ডু ইউ নো স্মোকিং কজেস ক্যান্সার? ইয়েস, আই এম ট্রাইং টু অ্যাভয়েড স্মোকিং। এই ধরনের না কিন্তু, এগুলো কিন্তু খুবই ইনফর্মাল, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু লাইফে ব্যবহার করি। তো এগুলো যদি আপনি অ্যাটলিস্ট এরকম 10টা কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন, আপনি বিশ্বাস করেন একটা কনফিডেন্ট পাবেন। যে কোনো কিছু তারপরে আপনি বাংলায় ভাবলে সেটাকে ইংলিশে লিখতে পারবেন বা বলতে পারবেন। তো এটার ইংলিশ কি? বকো না তো। বলুন তো কি হতে পারে? আপনি বলেন, আপনি যেটা বলবেন সেটাই কারেক্ট। আপনারা নিজেরা বলার চেষ্টা করে দেখেন, পারবেন। Don't rebuke. দেখেন ঝগড়া করা বা বকে, এটা কি? Scold me. Don't Little rebuke. to হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে ডোন্ট কোয়ারেল। ডোন্ট, দেখেন কিউ ইউ এ, কথাটা বোঝেন, এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারেন। কিউ ইউ এ আর আর এল, কোয়ারেল। ডোন্ট কোয়ারেল উইথ মি। লিসেন, হ্যাঁ, লিসেন। কি কি লিসেন? যে তুমি আমার বুশ শার্টটা ইস্ত্রি করে দিবে। তাহলে ফিউচার টেন্স, এটা টেন্স ধরতে হবে। উইল ইউ আয়রন মাই বুশ শার্ট? উইল ইউ আয়রন মাই বুট শার্ট? হ্যাঁ। এবার কি বলছে যে হ্যাঁ কিন্তু আমি রান্নায় ব্যস্ত। ইয়েস বাট আই এম বিজি ইন কুকিং। আমি রান্নাঘর ছাড়লে তোমার দেরি হয়ে যাবে। তাহলে এটার ইংলিশ কি হতে পারে?
আমি রান্নাঘর ছাড়লে তোমার দেরি হয়ে যাবে, ইংলিশ কি হতে পারে? I leave the kitchen. You will get late. Fine. একটা Kitchen, you will- কন্ডিশনালের ব্যবহার করতে হবে। ইফ এর ব্যবহার leave the করেন। kitchen. ইফ আই লিভ দ্য কিচেন kitchen. ইউ উইল বি লেট অর ইউ উইল গেট লেট। ইফ আই লিভ দ্য কিচেন, Kitchen. ইফ আই লিভ দ্য কিচেন, যদি আমি রান্নাঘর ত্যাগ করি, ইউ উইল বি লেট অর ইউ উইল গেট লেট, তোমার দেরি হয়ে যাবে। বি আর গেট সেম মিনিং দেয়। হ্যাঁ হ্যাঁ আমি জানি, ইয়েস আই নো দ্যাট, বাট হোয়াট উইল আই ডু, কিন্তু আমি তার কি করব, ইংলিশ কি, হোয়াট উইল আই ডু। হ্যাঁ, বলছে একেবারে ঠিক সময় ছুটোছুটি করার সে সময় মতো নিজের কাজ করে নিলে তো পারো। দেখেন এই যে সেন্টেন্স গুলো, এগুলো বাংলা দেখে মনে হচ্ছে কি যে কতটা কঠিন, আমি মনে হয় পারবো না, হবে না, কিন্তু আমি যদি আপনাকে এগুলো ইংলিশ থেকে বাংলা করতে বলি, দেখবেন অনেক ইজিলি পারা যায়, আপনি পারবেন। কিন্তু বাংলা থেকে ইংলিশ করাটা অনেক হার্ড হয়ে যায়। যেমন আমি আপনাকে আরেকটা একটু দেখাই, এগুলো আমি পাঠিয়ে দিব, আপনি নিজেরা করে নিয়েন। এই দেখেন, এখানে রিনা এবং টিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন, একটু বোঝার ট্রাই করেন। দেখেন ইংলিশ থেকে বাংলাটা কতটা সহজে করা যায়। রিনা বলছে হাউ ইজ ইউর ফাদার নাও, তোমার বাবা এখন কেমন আছে? টিনা বলছে বেটার দেন বিফোর। বলছে হু ইজ ট্রিটিং হিম, তাহলে এটা বাংলা কি, যে কে তাকে চিকিৎসা করছে? বলছে ডক্টর মান্না। বলছে হোয়াট ডাজ হি সে, সে কি বলে? বলছে হি সেজ দ্যাট, সে বলে যে দ্য লিভার ইজ নট ফাংশনিং প্রপারলি, যে যকৃৎ ঠিক মতো কাজ করছে না। তো এই ইংলিশ গুলো দেখে কিন্তু আমরা ইজিলি কথা বলতে পারি বা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের তো এটা করলে হবে না, আমাদের মাদার টাং বেঙ্গলি। আমি কোনো কিছু বাংলায় ভাবলে, কোনো কিছু বাংলায় দেখলে সেটাকে ইংলিশে কতটুকু করতে পারতেছি। যেমন এরপর থেকে আমি যদি আপনাকে ইয়েটা বলি, এই যে আহ, তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না, এবার আপনি এইটা করার চেষ্টা করেন তো, যে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, কেউ বলতে পারবেন এই সেন্টেন্সটার ইংলিশ কি? তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, ইংলিশে কি হবে? Why are you taking? হুম? Why aren't you taking him? Why not? Why not? Why not Taking. Why? Why are you taking to him to hospital? I am not taking to. Why isn't he taking to hospital? Why isn't taken to hospital? দেখছেন Go কি to the অবস্থা, hospital. কতটা খারাপ অবস্থা। দেখেন এখানে আমার একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, ওয়াই। আর হোয়াই নট হয় না কখনো, নট সবসময় অক্সিলারি ভার্বের সাথে বসাতে হয়, কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে না। হোয়াই আরেন্ট বলতে পারেন, অর্থাৎ আরেন্ট কন্ট্রাস্টে আরেন্ট, অথবা হোয়াই আর ইউ নট, আমার সাবজেক্ট বলতো ইউ, হোয়াই আর ইউ নট, এইবার ভার্ব, হোয়াই আর ইউ নট টেকিং হিম টু দা হসপিটাল, হসপিটাল, অর্থাৎ কেন তুমি তাকে হাসপাতালে নিচ্ছ না বা নিয়ে যাচ্ছ না। ইংলিশটা কি বুঝতে পারছেন এবার? হোয়াই আর ইউ নট আর হোয়াই আরেন্ট ইউ, এই ইউটা আপনাকে বলতে হবে, ইউ এখানে নেই কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, কিন্তু হোয়াই আরেন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল আর হোয়াই আর ইউ নট টেকিং হিম টু দ্য হসপিটাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি? এগুলো প্র্যাকটিস করতে হয়, এগুলো প্র্যাকটিস করতে পারলে সত্যি কথা বলতে এই ল্যাঙ্গুয়েজের অনেক কিছু শেখা যায়। আমি আনন্দের সঙ্গে শিখবো, আমি প্র্যাকটিক্যাল হইতে শিখবো। দেখেন Why aren't him taken to hospital? ওটা হয় না? কেন এটা হবে? Aren't. হয় আরেন্ট হিম কখনো হয়, হিম কখনো সাবজেক্টে আসে, হিম একটা অবজেক্টিভ প্রোনাউন না, তো হিমের পরে টেকিং বলা যায়? আমার কথা বোঝেননি? যদি হয়, হ্যাঁ, ফরম্যাটে যদি হয়, কি ফরম্যাট? অ্যাক্টিভ না প্যাসিভে। তো প্যাসিভ কিভাবে হবে এখানে? এ তো প্যাসিভ না, এটা তো অ্যাক্টিভ ভয়েসই। প্যাসিভ কাকে বলে বোঝেন? প্যাসিভ কাকে বলে? প্যাসিভ এরকম যে তাকে কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না, এটাকে বলা হয় প্যাসিভ। এটার ইংলিশ কি? তাকে কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না, নিয়ে যাচ্ছ না সেটা বলবে না, নেওয়া হচ্ছে না, তাহলে এটা তো প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। তাহলে আপনি হিম কেন এখানে দিবেন? হিম কখনো দেওয়া যায় সাবজেক্টের জায়গায়? হিম কি সাবজেক্টিভ প্রোনাউন? হিম একটা অবজেক্টিভ প্রোনাউন না? হিম অবজেক্টের স্থানে বসাতে হয় না? অবজেক্ট কোথায় বসে? অবজেক্ট ভার্বের পরে বসে, অবজেক্ট কখনো শুরুতে বসে না। বুঝতে পারছেন? পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হি, এর অবজেক্টিভ ফর্ম হিম। তাকে হুম, কাকে হুম কিভাবে পান? কাকে দ্বারা প্রশ্ন করলে, ইনডাইরেক্ট অবজেক্ট, এই হিম শব্দটা কি একটা ইনডাইরেক্ট অবজেক্ট, কিভাবে পাওয়া যায়? ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে, হট দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? ডাইরেক্ট অবজেক্ট। এটা অবজেক্ট, কেন সাবজেক্টে বলবে? কি বলছে এরপর? তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, তাহলে ইংলিশটা কি? হসপিটাল নেওয়া হচ্ছে না, এটাই। Why do not হুম? why do not you take
be taken in the hospital. এটা কি হতে পারে? কোনটা হতে পারে? হয় Why is he not taken to the hospital? why is he not taken to the hospital? Yes. Why do not you taken him to hospital? এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে তাকে কেন হাসপাতালে নেওয়া হয় না। হয় ইজ হি নট টেকেন মানে তাকে কেন নেওয়া হয় না, কিন্তু নেওয়া হচ্ছে না যদি আপনি বলেন, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে বললে কি হবে? হয় ইজ হি নট বিং টেকেন, এখানে আমার একটা বিং এর ব্যবহার Why do not হইলে ডু নট হবে না। হয় ডোন্ট ইউ মানে তুমি তাকে কেন হাসপাতালে নেও না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হয় ডোন্ট ইউ টেক বাংলা অর্থ কি? কেন তাকে হাসপাতালে নেও না, কিন্তু এখানে বাংলাটা কি বলছে? কেন নিয়ে যাচ্ছ না, মানে কেন তুমি তাকে হাসপাতালে নিচ্ছ না। প্রেজেন্ট কন্টিনিউয়াস না, মুডটা কেমন? প্রেজেন্ট ইনডিফিনিট না তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছেন? ওকে স্যার, বুঝতে পারছি। এরপরেরটা কি? তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, তাহলে ইংলিশটা কি হবে? He become nervous. বিকাম Feeling nervous. He become nervous. হবে এটা? Yeah. Hearing. হুম Nervous. In the hospital. নার্ভাস কি সিটা হসপিটাল? When he listen the hospital. ওয়েন ইউ লিসেন, হ্যাঁ তারপর বলেন। Like nervous. When it comes to go to hospital. দেখেন বোঝার ট্রাই করেন, কত জায়গায় সমস্যা। দেখেন হি বিকাম না বিকামস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এস বসাতে হয়, অথবা হি গেটস বলা যায়, হি গেটস নার্ভাস। এইবার এই হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যাওয়া, এটা এইভাবে বলা যায় ফ্রেজের ব্যবহার করলে, বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল। হসপিটাল কি বললাম? বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল। অথবা এখানে ক্লজের ব্যবহার করা যায়, এই বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল এটা হচ্ছে একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই, কিন্তু আপনি সাবজেক্ট ভার্ব এনেও কথাটা বলতে পারেন। হি বিকামস বা হি গেটস নার্ভাস হোয়েন হি হিয়ার দ্য নেম, দ্য নেম অফ হসপিটাল। এখন এটা আপনার বিষয় যে আপনি ক্লজের ব্যবহার করবেন না ফ্রেজের ব্যবহার করবেন। লিসেন হয় না, হিয়ার মানে শোনা। লিসেন হচ্ছে গভীর মনোযোগ দিয়ে কোনো কিছু শোনা, লং টাইম নিয়ে শোনা, এই ক্ষেত্রে লিসেন ভার্বের ব্যবহার, বাট এখানে হিয়ারের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বোঝাতে পারলাম এটা? বুঝতে পারছেন যারা করতে পারেননি? কি হবে? হি গেটস নার্ভাস বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল এটা বলতে পারেন, অথবা হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল। হেয়ারিং হঠাৎ হ্যাঁ কি বলছেন? কথা হেয়ারিং এর ব্যাপারটা বাই হেয়ারিং এই শুনলেই, এই জায়গায় আমার ভার্ব, শোনা ইংরেজিটাকে আমি অ্যাকচুয়াল ভার্ব হিসাবে রাখতেছি না, নন ফাইনাইট ভার্ব করতেছি। তো নন ফাইনাইট ভার্ব মানে কি? আমার ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। এগুলো পার্ট অফ স্পিচের ফাংশন, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। বুঝতে না পারলে এগুলো আপনারা বুঝবেন না। এখানে আমি ফ্রেজের ব্যবহার করছি, এখানে আমি ক্লজের ব্যবহার করছি। ফ্রেজ আর ক্লজ কাকে বলে? এক বা একের অধিক ওয়ার্ডের ভিতর যখন কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, একটা মাত্র মিনিং দেয়, বুঝতে তাকে পারছি, ফ্রেজ ফ্রেজের বলে। ব্যবহার করা হয়। আর যেখানে সাবজেক্ট ভার্ব থাকে, যেমন হি হিয়ার্স, এখানে আমার ক্লজ। ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে আই বট, আই বট অ্যান এক্সপেন্সিভ মোবাইল। এই যে এক্সপেন্সিভ মোবাইল যে কথাটা আমি লিখলাম না, এই এক্সপেন্সিভ মোবাইল, এই দুইটা ওয়ার্ড কিন্তু একটা ফ্রেজ। এই দুইটা ওয়ার্ড একটা ফ্রেজ। এই দুইটা ওয়ার্ডকে আমি এইভাবে না লিখে আমি এই কথাটাকে এইভাবে বলতে পারি যে আই বট আ মোবাইল। খেয়াল করেন, আই বট আ মোবাইল হুইচ ইজ ভেরি বা হুইচ ইজ এক্সপেন্সিভ। আমি একটা মোবাইল কিনেছিলাম যেটা দামি ছিল, আর একটা আমি একটা দামি মোবাইল কিনেছিলাম। তো কোনো পার্থক্য আছে দুইটা সেন্টেন্সের ভিতর? অর্থের কোনো পার্থক্য আছে, কিন্তু সেন্টেন্সটা কি হয়ে গেল? আমার এখানে আলাদা অর্থ কিন্তু একই, অর্থ কিন্তু একই, আমার আলাদা দুইটা সাবজেক্ট আলাদা দুইটা ভার্ব এখানে হয়ে গেছে, বাট এই সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব। সো এক্সপেন্সিভ মোবাইল একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে ভেঙে এরকম হুইচ ইজ এক্সপেন্সিভ এরকম একটা ক্লজ তৈরি করা যায়। তো এই উপরের বিষয়টা এরকম।
এগুলো যারা আমার কোর্সটাতে আসবেন তারা আপনারা পাবেন অনেক ডিটেলস এই গ্রামাটিক্যাল বিষয়গুলো, গ্রামারের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই স্পিকিং বা রাইটিং এ, তাহলে আমাদের সেটা আপনারা মানে করতে পারবেন। জেনারেলি এখন যেই কাজটা হচ্ছে আমাদের হলো প্র্যাকটিক্যাল, ওই আমাদের আগে গ্রামার তো পড়ছি, বর্তমানে তো গ্রামার এখন কিছু দেখা এখন হয় না, দেখেন এই জন্য একটু চেঞ্জ লাগতেছে। হ্যাঁ সেটাই, পার্ট অফ স্পিচ বুঝতে হয় ভালো করে। এরপর কি বলছে দেখেন, তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, গত 2 মাস, সো ফর টু লং, ফর 2 মান্থ, ফর লাস্ট 2 মান্থ। হ্যাঁ, তার মুখ খুব ফ্যাকাশে হয়ে গেছে, কোন টেন্স, টেন্স ধরতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, তাহলে হিজ ফেস, তার মুখ, ইংলিশ কি, হ্যাজ বিন পেল, হ্যাজ বিকাম বলা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, সো হ্যাজ বিকাম অথবা হ্যাজ বিন, বি মানে হওয়া বা থাকা, বি এর পাস্ট ফর্ম কিন্তু বিন, হিজ ফেস হ্যাজ বিন, তার ফেসটা হয়েছে, অর হিজ ফেস হ্যাজ বিকাম পেল মানে বিবর্ণ বা ফ্যাকাশে, বা ফেড, FAD, এটার ব্যবহার করতে পারেন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট, উচিত, তাদের শুডের ব্যবহার, ইউ শুড কনসাল্ট উইথ এ স্পেশালিস্ট। কিনা বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটাও ফলপ্রদক হয়। ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না, সামটাইমস মেডিসিন ক্যান ওয়ার্ক, সামটাইম বিলিভ ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন। বলতে পারেন এই কথাটির ইংলিশ আমি কি বললাম? ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না, সামটাইমস বিলিভ ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন, কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়। সামটাইম বিলিভস ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন। তার ডাক্তার মান্নার চিকিৎসায় কোনো উন্নতি হয়েছে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না, হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না, ইয়েস, বাট হি নিডস টাইম টু রিকভার ফুললি, সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। উনি ভালো হয়ে যাওয়ার পরেও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও, কাউকে কোনো কিছু করতে দেওয়া, লেট হিম টেক অ্যানাফ রেস্ট, একটা পজিটিভ ভার্ব, আরেকজনকে করতে দাও, পজিটিভের ক্লাস আছে আমার কাছে, তো লেট হিম টেক অর্থাৎ তাকে নিতে দাও অ্যানাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। তো এইভাবে এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের কনভারসেশন গুলো পড়তে হয়, অ্যানালাইসিস করতে হয়। আমার বাংলা দেওয়া আছে, ইংলিশ আছে, আপনি একটা বাংলা দেখবেন, টেন্স ধরবেন, ধরে ইংলিশে করার চেষ্টা করবেন, না পারলে ইংলিশটা এখান থেকে দেখে নিন, আবার বাংলায় আসেন, আবার টেন্স ধরে যতক্ষণ না পারছেন করতে থাকেন, চেষ্টা করতে থাকবেন, দেখবেন পেরে যাবেন। এইভাবে আপনি বিশ্বাস করেন, আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে এটা আমি করাই, অ্যাটলিস্ট 10টা কনভারসেশন আপনি প্র্যাকটিস করেন, দেখেন আপনার ল্যাঙ্গুয়েজটা কোথায় যায়, বা কোনো কিছু বাংলায় ভাবলে আপনি সেটা ইংলিশে বলতে পারেন কিনা সঠিক টাইম মেনটেন করে। আমরা শুধু গ্রামার শিখে রাখি, টেন্স শিখে রাখি, বাট সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। জানি না কতটুকু বুঝতে পারছেন আজকের ক্লাসটা, যদি বোঝেন তো ভালো, না বুঝলে আর কি বলবো। আগামীকালও 7th ফ্রি লাইভ ক্লাস আছে, আর সিট আর বেশি নেই, আমি বলে রাখি আমার সিট বুক হয়ে গেছে অলরেডি, যারা পেইড কোর্সে আসবে সিট বুক হয়ে গেছে, বাট তারপরেও কয়েকটা সিট আমি দিতে পারবো, সেটা হচ্ছে অনেকেই আছে যারা টাকা পে করছে বাট শুধু রেকর্ডেড প্রিমিয়াম যে রেকর্ডেড ক্লাস এবং PDF ফাইল সেটা নেবে, লাইভ ক্লাসে জয়েন করবে না। এই জন্য সেরকম কিছু সিট আছে এখনো পর্যন্ত, যারা ভর্তি হতে চান আগামীকালকের ভিতর সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সের গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব, তাহলে আগামী পরশুদিন থেকে পেইড কোর্সের ক্লাসগুলো আপনারা করতে পারবেন। এখানে আমার নাম্বার দেওয়ার আছে, আবারও বলছি, এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিটটা জানাই দিলে আমি পেইড কোর্সের গ্রুপে আপনাদের নিয়ে নিব। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, ভালো থাকেন সবাই।